হ্যাঁ, এটা এটা ক্র্যাক করা, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আমাদের আজকে হচ্ছে সুধাংশু সরকার চলে আসছে। তো আমরা, সুধাংশু সাহেব আছেন আপনি? আপনার তো কথাই শোনা যায় না, আপনি যে কি করেন আল্লাহ জানেন, আপনি জানেন। যাই হোক, সমস্যা নাই, সাথে থাকেন। আচ্ছা, এখন আমাদের আজকে টার্গেট হচ্ছে যে আমরা ফর্ম নিয়ে কাজ করব, ঠিক আছে? ফর্ম নিয়ে তো আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, দেখেন। আমরা কাজ করতেছিলাম হচ্ছে এই জায়গাটাতে, ব্যাস 4। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের ডে 2। তো আমি ভিজুয়াল স্টুডিও করে কাজ করতেছিলাম আপনার সাথে, আপনাদের সাথে। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 2 নামে। আজকে হচ্ছে আমাদের ডে 2, হ্যাঁ। আচ্ছা, আমি যদি ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাই, আপনারা আপনাদের মতো করে করে নেন, ঠিক আছে? বা কেউ যদি আমার মতো করে করতে চান করতে পারেন। আমরা হচ্ছে ওয়েব, এই যে ব্যাচ 4, এই যে এটা এটা আমার প্রজেক্টটা। এই যে লাস্ট ক্লাসে ডে 1 ছিল, আজকে আমার ডে 2, হ্যাঁ। আমি এই যে একটা ফোল্ডার তৈরি করে নিয়েছিলাম, দেন সেখানে ডে 1 নিয়ে কাজ করছিলাম, আজকে ডে 2 তৈরি করে নিলাম। এবার এখান থেকে যে ডে 2-র ভিতরে আমরা সে কাজ করব। তো আমি প্রথমে একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিচ্ছি, index.html, ঠিক আছে? তো এইচটিএমএল ফাইলে আমরা এইচটিএমএল এর যে ডিফল্ট স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, সমস্যা নাই। না না না, ইটস ওকে, নো প্রবলেম। UTF-8, এরপরে হচ্ছে এখানে একটা টাইটেল দিয়ে দেই, হোম। বডি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমরা আছি, হ্যাঁ। তো এখানে আমরা বেসিক্যালি আমাদের যখন ওয়েবসাইটে আমরা কাজ করি, তো আমাদের আহ, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট হয় তার ভিতরে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টেবিল, আর একটা হচ্ছে ইনপুট এলিমেন্ট। মানে আপনি যখন কোনো সফটওয়্যার বানাবেন বা কোনো ওয়েবসাইট বানাবেন, ম্যাক্সিমাম কাজ এই দুটো জায়গাতেই থাকে। একটা হচ্ছে আমাকে কিছু ডাটা সেভ করতে হয়, ডাটা নিয়ে কাজ করতে হয়। আর একটা হচ্ছে আমাকে কিছু ডাটা শো করাইতে হয়। সো ডাটাটা যেখান থেকে পোস্ট হয় সেটা হচ্ছে ইনপুট এলিমেন্টের ভিতর থেকে ডাটাটা পোস্ট হয়। আর ডাটাটা যেখানে দেখানো হয় সেটা হচ্ছে টেবিলের ভিতরে। আমরা লাস্ট ক্লাসে টেবিল নিয়ে কাজ করছিলাম, এই জন্যই প্রথম ক্লাসে যে টেবিল কিভাবে তৈরি করে, টেবিলের ভিতরে রো কলাম কিভাবে হয়, হ্যাঁ, কলাম স্প্যান কিভাবে করা হয়। রো স্প্যানটা দেখানো হয় না, রো স্প্যানটা আমরা দেখবো নি পরবর্তীতে। তো আজকে আমরা ইনপুট এলিমেন্ট নিয়ে কাজ করব। তো ইনপুট এলিমেন্ট জিনিসটা আসলে কি, ভালো করে খেয়াল করেন এই জায়গাটায়। তো ইউজারের কাছ থেকে আমরা কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য যে জিনিসটা ইউজ করে থাকি সেটা হচ্ছে ইনপুট এলিমেন্ট। যেমন ধরেন আমি যদি আমাদের একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমরা কোথায় যাব, ধরেন বিআইটিএম এর সাইটে আমি আসলাম, ঠিক আছে? খেয়াল করেন এখান থেকে যখন আমরা এই যে অ্যাবাউট, বা যদি এখান থেকে আমরা কন্ট্যাক্ট পেজটা করি, ওকে, যদি আমরা অ্যাবাউট বিআইটিএম এ যাই, এরকম আসছে, দেখেন পেজটা লোড হচ্ছে। তো এখান থেকে যদি আমরা এই যে কন্ট্যাক্ট পেজটাতে যাই, কন্ট্যাক্ট পেজে আসলে দেখেন এইখানে এই যে কিছু ব্যাপারগুলো আছে, এটাকে বলা হচ্ছে ইনপুট এলিমেন্ট, কেমন? তো নেম, ইমেল, ফোন, এই যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে ইনপুট এলিমেন্ট। তো এই ইনপুট এলিমেন্টগুলোকে আমরা আহ, এগুলো হচ্ছে ইনপুট এলিমেন্ট। তা আমরা যদি HTML এর যে ট্যাগগুলো, আমরা যখন একটা ওয়েব পেজ ডিজাইন করব, আমরা যেমন হেডিং, প্যারাগ্রাফ, এই যে ট্যাগগুলো আমরা লিখি, এই ট্যাগগুলোর মাধ্যমে তো আর ইনপুট নেওয়া যায় না। হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, লাইন ব্রেক, তাই না? এগুলোর মাধ্যমে তো আমরা ইনপুট নিতে পারি না। তো আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা এই ইনপুট এলিমেন্টগুলো ইউজ করে থাকি।
যদিও হেডিং প্যারাগ্রাফ এগুলোর মাধ্যমেও কিন্তু ইনপুট নেওয়া যায়, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে লিখলাম H1, এখানে লিখলাম দিস ইজ এ হেডিং। ওকে, এবার যদি ব্রাউজারে যাই, এই পেজটা আমি রান করি, একটা হেডিং আসছে। এখন এখানে কি কোনো কিছু লেখা যাচ্ছে? এখানে কিন্তু লেখা যাচ্ছে না, বাট আমরা চাইলে এখানেও লিখতে পারি। আপনারা হয়তো জেনে থাকবেন যে এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করে থাকি, সেটা হচ্ছে কন্টেন্ট এডিটেবল। এর ভ্যালু যদি আপনি ট্রু করে দেন, ঠিক আছে, কন্টেন্ট এডিটেবল এর ভ্যালু যদি ট্রু করে দেন, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানেও আপনি চাইলে লিখতে পারতেছেন। সো দিস ইজ এ কুল অ্যাট্রিবিউট ইন HTML, লেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে, সো দিস ইজ কল কন্টেন্ট এডিটেবল, যার ভ্যালু দিয়ে দিলাম ট্রু। বাট দিস ইজ নট দ্য থিং দ্যাট উই আর ট্রাইং টু ডু রাইট নাও। আমরা ইনপুট নেওয়ার জন্য হেডিংটা ইউজ করব না, প্যারাগ্রাফটা ইউজ করব না। আমরা ইনপুট নেওয়ার জন্য ইনপুট এলিমেন্টগুলো ইউজ করব। HTML এ ইনপুট এলিমেন্ট কয়টা? HTML ইনপুট এলিমেন্ট হচ্ছে 6টা। আমরা এই 6টি ইনপুট এলিমেন্ট এখন প্র্যাকটিস করব। একটু দেখেন, HTML ইনপুট এলিমেন্ট হচ্ছে আপনার ইনপুট টেক্সট এরিয়া, এরপরে হচ্ছে সিলেক্ট, ওকে, এই 6টা হচ্ছে ইনপুট এলিমেন্ট টোটাল। HTML5 এ এখন পর্যন্ত এই 6টি ইনপুট এলিমেন্ট আছে, যেগুলোর মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। ওকে, তো এর ভিতরে বেসিক্যালি এই 4টাই আমরা ম্যাক্সিমাম ইউজ করে থাকি, লাস্টের দুটি ইউজ করা হয় না। সে কি গান আর একটা হচ্ছে আউটপুট। তো এই দুইটা বেসিক্যালি, কি গানটা হচ্ছে সিকিউরিটি পারপাস ইউজ করা হয়। এটা হচ্ছে যে যখন একটা ফর্ম তৈরি করা হয়, ফর্মের হিডেনে একটা কি জেনারেট হয়, একটা সিকিউরিটি কি জেনারেট হয় এটার মাধ্যমে। তো এটা এখন পর্যন্ত কোনো ব্রাউজার ইমপ্লিমেন্ট করতে পারে নাই, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন, W3C মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, যারা HTML এর ভার্সন কন্ট্রোল করে, ওরা যখন HTML এর ভার্সনগুলো দেয়, তখন HTML এর ট্যাগ কোনটা কোনটা থাকবে, কোনটা কোনটা থাকবে না, এগুলো কিন্তু বলে দেয়। বাট তারপর ওই রুলসগুলো কিন্তু ব্রাউজারে ইমপ্লিমেন্ট হয়। তো HTML5 কিগান এবং আউটপুট এগুলো দিয়ে দিছে, বাট ব্রাউজার এগুলো এখন ইমপ্লিমেন্ট করতে পারে নাই, কোনো ব্রাউজার এখন পর্যন্ত। তো এই জন্য আমরা এই দুইটা ইগনোর করব। আউটপুটটা বেসিক্যালি এর রেঞ্জের কাজে মানে ব্যবহৃত হয়। রেঞ্জ, একটা ডাটা রেঞ্জ এর মানে দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। সো এগুলোর ইমপ্লিমেন্টেশন এখন ওইভাবে নাই। তো আলটিমেটলি আমরা এই 4টা প্র্যাকটিস করব, ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট আর হচ্ছে ডেটা লিস্ট। এই ডেটা লিস্টটা খুবই সুন্দর একটা আপনার কি বলবো, একটা ট্যাগ, যেটা আমরা প্র্যাকটিস করব কিছুক্ষণের ভিতরেই। সো আপনাকে যদি কখনো ভাই ভাই কেউ বলে যে HTML এ ইনপুট এলিমেন্ট কয়টা, আপনি বলতে পারেন 6টা, ঠিক আছে। তো প্রথমে আমরা ইনপুট ট্যাগটা নিয়ে প্র্যাকটিস করব, খেয়াল করে দেখেন। তো আমি জাস্ট এইখানে ইনপুট কথাটা লিখলাম। ইনপুট কথাটা লেখার পর এবার আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখানে একটা ঘরের মতো আসছে। তো এখানে আমি চাইলে কোনো কিছু ইনপুট দিতে পারতেছি। আচ্ছা, এখন যখন একটা ইনপুট এলিমেন্ট তৈরি হয়, এই ইনপুট এলিমেন্টের ভিতরে ইনপুট এলিমেন্ট যখন আমরা লিখি, তো ইনপুট এলিমেন্টের একটা জিনিস বলে দিতে হয়, সেটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার নাম হচ্ছে টাইপ। এটা একটা মানে ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট বলতে পারেন। তো ইনপুট এলিমেন্টের নাম, এর টাইপ অ্যাট্রিবিউটের কাজ কি, এই ইনপুট বক্সের ভিতরে ইউজার কি ভ্যালু দিবে। এখানে ইনপুট বক্সটা আমি কি কারণে নিছি, তার কাছ থেকে তার নাম নেওয়ার জন্য, তার ডেট অফ বার্থ নেওয়ার জন্য, তার ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য, তার ফোন নাম্বার নেওয়ার জন্য, মানে আমি কি ডেটাটা ইনপুট নিব ইউজারের কাছ থেকে। তো দ্যাট ইজ কল্ড টাইপ। তো ইনপুটের টাইপগুলো প্রিডিফাইন, আমার যা মন চায় তাই আমি বলে দিতে পারবো না। দেখেন এখানে যে কটা সে করে, বাটন হতে পারে, চেকবক্স হতে পারে, কালার হতে পারে, ডেট টাইম, লোকাল, ইমেল, ফাইল, হিডেন, মান্থ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও, রেঞ্জ, আর সাবমিট, টেল, টেক্সট, টাইম, ইউআরএল, উইক, এ কয়টা হতে পারে। কেউ কিছু বলবেন?
আচ্ছা, ইনপুটের এই টাইপ এগুলো হতে পারে। তাহলে এখন আপনি ইনপুটটা কি কারণে নিচ্ছেন? ইনপুটটা নিচ্ছেন ধরেন তার কাছ থেকে তার ফার্স্ট নেম নেবেন, তার ফার্স্ট নেম। তাহলে তার ফার্স্ট নেমটা নেওয়ার জন্য আমাকে ইনপুটের টাইপ কি মানে কি বলে দিব আমরা? তো নাম লিখতে কি লাগে? এবিসিডি লাগে। এই জন্য ইনপুট টাইপটা হবে টেক্সট, তাই না? কারণ নাম লিখতে যে বিষয়গুলো লাগতেছে সেই বিষয়গুলো আমরা এখানে লিখে দিলাম, যে ইনপুটের টাইপটা আসলে কি হচ্ছে। তো বলে দেওয়া হচ্ছে ইনপুটের টাইপটা হচ্ছে টেক্সট। ওকে, ফাইন। এখন এই যে আমি এখানে এই ট্যাগটা লিখলাম, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলের ভিতরে আমি এই ট্যাগটা লিখলাম। এবার ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা এই ব্রাউজারে ওপেন হচ্ছে। তো এই ব্রাউজার বুঝতে পারবে যে এই ট্যাগের ভিতরে মানে সে টেক্সট ইনপুট দিবে, এবিসিডি এগুলো আর কি। তো সেক্ষেত্রে যার জন্য এটা বানানো হয়েছে, একজন ইউজার যখন এখানে আসবে সে তো বুঝতে পারবে না, যে প্রত্যেকটি ইনপুট বক্সের একটা লেভেল দিতে হয়। ইনপুট বক্স যখনই হচ্ছে তার একটা লেভেল দিতে হয়। তো আমরা এর লেভেল দিয়ে দিলাম, ধরেন এখানে আমরা লিখে দিলাম ধরেন ফার্স্ট নেম, এভাবে লিখে দিলাম। তো এখন যদি এখানে একটা কোলন দেই, যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন যে ফার্স্ট নেম চলে আসছে এভাবে। তাহলে সে বুঝতে পারবে তার কাছ থেকে তার ফার্স্ট নেম চাওয়া হচ্ছে, তার কাছ থেকে তার ফার্স্ট নেমটা চাওয়া হচ্ছে। এখন সেখানে দিতে পারবে। আচ্ছা, যখন একটা ইনপুট এলিমেন্ট নেওয়া হয় তার আর একটা অ্যাট্রিবিউট দিতে হয়, সেটা হচ্ছে নেম। তো এটাও আমরা দিয়ে দিব। হ্যাঁ, ইনপুট। হ্যাঁ, এখন তার নেমটা কি হবে? সো ইনপুট এলিমেন্ট নেওয়ার পর যে টাইপ, নেম, এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট জিনিসটা আসলে কি? অ্যাট্রিবিউট হচ্ছে এইচটিএমএল ট্যাগের অতিরিক্ত ইনফরমেশন বহন করে। যেমন ইনপুট একটা এলিমেন্ট, এটা একটা ট্যাগ। তাহলে ইনপুট ট্যাগের টাইপটা কি হবে? মানে এই ইনপুটের একটা অ্যাডিশনাল ইনফরমেশন সে প্রোভাইড করতেছে, যে টাইপটা হবে টেক্সট, এর টাইপটা হবে ইমেল, এর টাইপটা হবে ডেট, এটা আর কি। এরপর নেম, এই ইনপুট এলিমেন্টের নেমটা কি? নেম হচ্ছে এটা, মানে এর অতিরিক্ত ইনফরমেশন ক্যারি করতেছে এই অ্যাট্রিবিউটগুলা। আচ্ছা, তো নেম কি হয়? ইনপুট এলিমেন্টের নেম কি দিতে হয়? এখানে আপনারা খামখেয়াল ইউজ করিয়েন না, মানে আমরা যা মন চায় তাই করেন না। করতে পারেন, করলে কোনো সমস্যা নাই, কেউ আপনাকে বাধা দিবে না, স্বাধীন দেশ। তো ইনপুট নেমটা কি দিবেন? এখানে সে কি ইনপুট দিবে? এখানে যা ইনপুট দিবে নেম হবে সেটা। এখানে সে কি ইনপুট দিবে? তো ফার্স্ট নেম, তাহলে এখানে লিখতে হবে ফার্স্ট নেম। আর নেম লেখার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে এইটা, এভাবে মাঝখানে আন্ডারস্কোর দিতে হয়। এখানে আপনি ক্যামেল কেস দিবেন না, বা হাই পেন দিবেন না, বা এটা দিবেন না, এগুলো আন্ডারস্কোর দিবেন। হ্যাঁ, যখনই ইনপুট এলিমেন্টের নেম আসবে তখনই আপনাকে কতগুলো স্ট্যান্ডার্ড বলে দেওয়া হবে। ফাইলের নেম, ফোল্ডার নেম, ফাইল নেম, ফোল্ডার নেম, এরপরে হচ্ছে আপনার ভেরিয়েবল নেম। আচ্ছা, মাইক্রোফোনটা একটু বন্ধ করেন কেউ একজন। ওকে, ফাইল নেম, ফোল্ডার নেম, ভেরিয়েবল নেম, ক্লাস নেম, মানে নেমিং কিছু স্ট্যান্ডার্ড বলে দেওয়া হবে। আপনি যদি মানেন কোনো সমস্যা নাই, যদি না মানেন তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানা না মানা আপনার দায়িত্ব, বাট আমি আদর্শটা বলে যাবো আর কি, যেটা সবাই করে। তো ইনপুট তার টাইপ দিলাম, নেমের ক্ষেত্রে অবশ্যই এভাবে লিখবেন। আচ্ছা, এরপরে হইতেছে তাহলে নেমটা দিয়ে দিলাম। সো এই হচ্ছে ইনপুট এলিমেন্টের যখন নেওয়া হয় তখন এই দুটো জিনিস বলে দেওয়াটা ভালো। আচ্ছা, এরপরে যেহেতু ইনপুট ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই, সেহেতু এটার এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলে ভালো হয় আর কি। সো এটা হইতেছে একদম সুপার বেসিক, আপনি জানেন, তারপর আরেকবার একটু শুনে নেন, এইটা হচ্ছে ব্যাপার। এখন ধরেন আমি তার কাছ থেকে লাস্ট নেমটা নিব, তাহলে আমি এখানে লিখলাম লাস্ট নেম, ধরেন এভাবে করে দিলাম লাস্ট নেম। এবার এখানে আমি আর একটা ইনপুট এলিমেন্ট নিলাম। তো এর লাস্ট নেম লিখতেও কি লাগবে? এবিসিডি এক্স ওয়াই জেড, তাহলে টাইপ বলে দিলাম লাস্ট নেম। আর এখানে নেমের ক্ষেত্রে হবে এখানে লাস্ট নেম। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, দুইটা পাশাপাশি চলে আসছে। সো দুইটাকে আমি নিচে নিচে আনতে চাচ্ছি। নিচে নিচে আনতে চাইলে এখানে আমি একটা ব্রেক দিয়ে দিলাম। এইচটিএমএল এর একটা ট্যাগ হচ্ছে ব্রেক, আমরা জানি এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, এই জন্য একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলাম। তো ব্রেক দেওয়ার ফলে জিনিসটা নিচে নিচে আসবে, বাট নিচে নিচে আসলেও এখানে একটা গ্যাপ ট্যাপ নাই, গায়ে গায়ে মিশে আছে। সো আমরা এগুলো সিএসএস দিয়ে অনেক সুন্দর সুন্দর কালারে করব, বাট সিএসএস যাওয়ার আগে আগে এইচটিএমএল দিয়ে আপনি যতটুকুন পারেন করেন। ঠিক
ঠিক আছে, আমি আপনাকে বলতেছি আজকে সেকেন্ড ক্লাস ভিডিও হচ্ছে। আমি যখন ভিউজেস এর প্রজেক্ট শুরু করব, আপনারা জাভাস্ক্রিপ্টে আটকাবেন না, আপনারা লারাভেলও আটকাবেন না, আপনারা আটকাবেন এইচটিএমএল এ। বলে দিলাম, আপনি এইচটিএমএল মিলাতে পারবেন না, আর সব মিলাতে পারবেন। এইচটিএমএল এ যে 100% আপনি এইচটিএমএল, আপনি তো এইচটিএমএল কে আন্ডার এস্টিমেট করতেছেন, আমি জানি। আপনি বলতেছেন এই লোকটা কি কয়, মাথা মতো খারাপ হয়েছে, দুপুরে খায় নাই নাকি? হ্যাঁ, বাট আমি এই যে ভিডিও হইতেছে, ঠিক আছে, প্রমাণ রেখে দিলাম। ক্লাস নাম্বার 2 ভিডিও হইতেছে, এখন বাজে 9:27 আমার কম্পিউটারে। আমি যখন ভিউ জেএস প্রজেক্ট শুরু করব, আপনি আটকাবেন এইচটিএমএল এ, আপনি আর কিছুতে আটকাবেন না। এইচটিএমএল এ যে আপনি মার খেয়ে যাবেন, মিলাতে পারবেন না, আপনি পাগল হয়ে যাবেন। পরে বলবেন যে কি করবো, আমি বললাম কোনো সমস্যা নেই, ঘুমান, দেশের অবস্থা ভালো, আর কি করবেন। আচ্ছা, সো ঠিক আছে, দেখা যাবে যখন ভিউজেস দিয়ে প্রজেক্ট শুরু করি লারাভেলের সাথে, তখন দেখা যাবে। এখন দেখেন, সো এই হচ্ছে যে আমাদের ব্যাপার। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম হবে। এখন এগুলোকে বিয়ার দিয়ে করলে একটু ঝামেলা টামেলা হয় আর কি। তো এর জন্য এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে টেবিল। এই জন্য বলে যে যার কেউ নাই তার কি আছে, তার টেবিল আছে। হ্যাঁ, ফার্স্ট নেম। এবার এভাবে একটু আল্লাহর রাস্তে লেখেন, আমি যা লিখতেছি। আপনি পারলেও লেখেন, না পারলেও লেখেন, এটার ফজিলত আছে, আখিরাতে পাইবেন। আখিরাতে পাইবেন না, চাকরির মধ্যে পাইবেন। আই এম সরি, ডোন্ট মাইন্ড। ফার্স্ট নেম লাস্ট নেম। সো এই নেমটাও এখানে বলে দিচ্ছি। দিস ইজ ফার্স্ট নেম, ওকে, অ্যান্ড দিস ইজ লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে। এখানে দেখেন, এখানে একটা, এখানে টিয়ার একটা বেশি না, ঠিকই আছে, ওকে, ঠিক আছে। ফার্স্ট নেম লাস্ট নেম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন এবার কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে আসছে, দেখছেন? একটা গ্যাপ ট্যাপ নিয়ে আসছে, আর কোনো ঝামেলা হবে না। কারণ বাই ডিফল্ট টেবিলের এগুলোর কিছু মানে মার্জিন প্যাডিং আছে আর কি, সেই কারণেই এই ব্যাপারগুলো হয়। সো দিস ইজ টেবিল, দিস ইজ ফার্স্ট নেম লাস্ট নেম, ওকে। এরপরে হচ্ছে আমরা ধরেন তার ইমেল অ্যাড্রেসটা নিব। তো তার ইমেল অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমি আরেকটা রোকে নিয়ে আসলাম। এখন ইমেল অ্যাড্রেস এখানে হবে ইমেল অ্যাড্রেস, ওয়েট, হ্যালো। তো ইমেল অ্যাড্রেস নিব। তো আপনি একটা 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 এরকম ইয়ে তৈরি করতেছেন, ইউজারের কাছ থেকে আপনি এরকম একটা ফর্ম বানাচ্ছেন। এখন আপনি তো ইনপুটে ইমেল অ্যাড্রেসটা নেবেন। তো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে ইনপুটের টাইপটা কি হবে, তাই না? ইমেল অ্যাড্রেস লিখতে কি লাগে, এবিসিডি এক্স ওয়াই জেড সংখ্যা আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইনপুটের টাইপটা এখানে যেটা আছে বাটন, চেকবক্স, কালার, ডেট টাইপ, ইমেল নিব আমরা। এবং আমরা তার কাছ থেকে কি ইনপুট নিব, তার ইমেল। এই জন্য এখানে ইনপুটের নেমটা আমরা দিয়ে দিব হচ্ছে ইমেল। আচ্ছা, এরপর আরেকটা রো নিলাম। এখন ধরেন আমরা তার পাসওয়ার্ড নিব। এখন আমরা তার পাসওয়ার্ড নিব, ঠিক আছে। তো পাসওয়ার্ড যখন নিব তখন ইনপুটের টাইপটা কি দিব? ইনপুটের টাইপ দা টেক্সট দিলে কিন্তু কোনো সমস্যা নাই, কাজ করবে। পাসওয়ার্ড এখানে যে কোনো কিছু লেখা যাবে, ইনপুট টাইপ টেক্সট দিলে যে কোনো কিছু লেখা যায়। বাট পাসওয়ার্ডটা তো হিডেন হয়ে আসবে, তাই না? তো হিডেন হয়ে আসার জন্য ইনপুটের টাইপটা টেক্সট না দিয়ে এখানে আমরা দিব কি, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে ইনপুটের টাইপটা পাসওয়ার্ড দিতে হয়, নেমটাও দিয়ে দিলাম ধরেন পাসওয়ার্ড। আচ্ছা, এরপরে পাসওয়ার্ড নেওয়া হয়ে যাচ্ছে। এরপরে ধরেন আমরা তার কাছ থেকে নিব হচ্ছে তার তার ডেট অফ বার্থ নিব, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ নিব তার কাছ থেকে। তাহলে এখন আমরা এখানে পুরো টাইপটা কি বলবো? এখন ডেট অফ বার্থের ক্ষেত্রে আমরা যদি টেক্সট বলে দেই কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এখান থেকে সে ডেট অফ বার্থটাকে ইনপুট দিবে 12। এখন এই ব্যাপারগুলো যদি এভাবে দেই তাহলে তো এক একজন একভাবে ইনপুট দিবে, এটা মাস মানে কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা আসবে না। এই জন্য আমরা ওই যে এখানে ইনপুটের টাইপ দেখেন, এখানে বলা আছে অনেক কিছুই। আমরা যদি ডেট দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যেতে পারে, তাই না?
তো যখন আমরা বড় বড় কাজ করি তখন মানে জিকিউরির অনেক সুন্দর সুন্দর কাজ পাওয়া যায় আর কি হলো। তো আমরা যদি ডেট দিয়ে দিই শুধুমাত্র ইনপুটের টাইপ ডেট, দেখেন এখানে ডেট টাইম আছে, ডেট টাইম লোকাল আছে, বাট এগুলো আমরা ইগনোর করবো, আপাতত শুধু ডেট দিব। সো ইনপুটের টাইপটা ডেট দিয়ে দিলাম, আর এর নেমটাও হবে ডেট অফ বার্থ। ঠিক আছে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিয়ে দেখেন ইনপুটের টাইপটা ডেট দেওয়ার ফলে এখানে একটা ব্যাপার চলে আসছে। এখানে ক্লিক করলে আমাদের এভাবে এটা ইয়া করে দিতে পারি, ডেট সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। তাহলে এখন আর কেউ চাইলে এখানে ইনপুট দিতে পারবে না, হ্যাঁ, সেটা অ্যাকসেপ্টেড হবে না, সেখান থেকে সিলেক্ট করে দিতে পারবে এবং ডাটাটা একই ফরম্যাটে আপনার কাছে সার্ভারের কাছে যাবে, এখানে সে যেভাবে লিখে দিক না কেন। ঠিক আছে, সো দিস ইজ এ ডেট অফ বার্থ। আচ্ছা, বা ডেট অফ বার্থ বা জয়েনিং ডেট এই টাইপের কিছু হলে আমরা এভাবে নিতে পারবো। ওকে, এরপরে আমরা তার ডেট অফ বার্থের পরে আমরা নিব হচ্ছে ধরেন তার জেন্ডার ইনফরমেশন, জেন্ডার ইনফো। এখন জেন্ডার ইনফোর ক্ষেত্রে ইনপুটের টাইপটা কি দিব? ইনপুটের টাইপটা যদি আমি টেক্সট দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ইনপুটের টাইপটা টেক্সট দিলাম, জেন্ডার ইনফোর ভিতরে এভাবে লিখে দিবে মেল অথবা ফিমেল, এভাবে লিখে দিবে। এখন ব্যাপারটা হচ্ছে সে যদি এভাবে লিখে দেয় তাহলে এখানে ভুল হতে পারে, কারণ কেউ মেল লিখবে এভাবে, কেউ মেল লিখবে এভাবে, আবার কেউ মেল লিখবে এভাবে। এক একজন এক একভাবে লিখবে, কেউ বা আবার ভুলও লিখতে পারে, এভাবেও লিখতে পারে মেল। সো দিস ইজ মানে ফিমেল হলে এক একজন এক একভাবে লিখবে, সো বানান ভুল হতে পারে। এজন্য এখন এখানে একটু চিন্তা করেন এভাবে, এখানে একটু চিন্তা করেন এভাবে, আপনি ইউজারের কাছ থেকে যে জিনিসটি ইনপুট নিচ্ছেন সেটা কি পরিমাণে অনেক বেশি না কম? বলেন তো। ইনপুট অনেক কম, তিনটা, ম্যাক্সিমাম তিনটা, মানে জেন্ডার হয় মেল নাইলে ফিমেল নাইলে আদার, এরপরে তো নাই নাকি? হ্যাঁ, মেল ফিমেল অথবা আদার, এর বাইরে তো আর কিছু নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই জন্য যখন আপনি ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছেন এবং সেটা পরিমাণে খুবই কম এবং একই সাথে যে কোনো একটা, মানে একই মানুষ একসাথে তিনটা হতে পারবে না, হয় মেল নাহলে ফিমেল নাহলে আদার নাকি? এখন এমন তো হবে না যে আমি একাই মেল ও ফিমেল ও আদারও, এটা তো সম্ভব না, এর অনন্ত জটিল পারবে না নাকি? এটা কারোর পক্ষে সম্ভব না। আচ্ছা, তো এই জন্য যখন আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছেন একটা ভ্যালু, সেটা লিমিটেড, খুবই কম, দুই তিনটা, এবং একসাথে যে কোনো একটা হবে ভ্যালু, মাল্টিপল আসবে না। তখন আমাদেরকে ইউজ করতে হয় ইনপুটের টাইপ রেডিও। দেখেন এই জায়গাটা এভাবে একটা ব্লক করে দিলাম। সো ইনপুটের টাইপ দিলাম হচ্ছে রেডিও, এখানে নেম দিব হচ্ছে জেন্ডার, এখানে লিখে দিব হচ্ছে মেল। ইনপুটের টাইপ রেডিও, নেম হবে জেন্ডার, এটা হবে ফিমেল। সো দুইটা ইনপুট এলিমেন্টের নেম যদি সেম হয় তাহলে যে কোনো একটা সিলেক্ট হবে, দুইটাই সিলেক্ট হবে না। শুনছেন না কি বলছি? দুইটা ইনপুট এলিমেন্টের নেম যদি সেম হয় তাহলে যে কোনো একটা যাবে, ইনফ্যাক্ট দুইটা সিলেক্ট করাই যাবে না। সো ইনপুটের টাইপ রেডিও, আর এটার নেমও জেন্ডার, এটার নেমও জেন্ডার, দুইটা এখানে লেখা আছে মেল, এখানে লেখা আছে ফিমেল। তো এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখেন এভাবে আরেকটা লিখতে হবে আদার। আই এম সরি, ইদানিং আদারও অনেক বাইরে গেছে নাকি? আদার, মেল ফিমেল আদার, যে আপনার জেন্ডারটা কি, আপনি কি মেল না ফিমেল নাকি আদার। দেখেন যে কোনো একটা সিলেক্ট করা যাচ্ছে, তিনটা সিলেক্ট করা যাচ্ছে না। তো আমি এভাবে জেন্ডার ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, ফার্স্ট নেমের ভিতরে এখানে আমি কোনো কিছু লিখে দিতে পারতেছি, লাস্ট নেমে লিখে দিতে পারতেছি, ইমেল অ্যাড্রেসে লিখে দিতে পারতেছি। এখন এই জেন্ডারে তো আমি লিখে দিতে পারতেছি, এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো যখন আমি সিলেক্ট করে দিচ্ছি তাহলে সার্ভারের কাছে কি যাবে? এই জন্য যখন আপনি দিচ্ছেন রেডিও অথবা চেক বক্স, তখন একটা ভ্যালু দিতে হয়, একটা ভ্যালু বলে দিতে হয়, এটা ম্যান্ডেটরি। কিন্তু যখন আপনি ইনপুটের টাইপ ইউজ করতেছেন রেডিও অথবা চেক বক্স,
তখন তো সে এভাবে সিলেক্ট করে দিবে, সে কি কিছু লিখতে পারতেছে? সে কিছু লিখতে পারতেছে না, সেখানে সিলেক্ট করে দিবে এইটা এইটা অথবা এইটা, যে কোনো একটা সে সিলেক্ট করে দিবে। যখন এটা সে সিলেক্ট করে দিবে তাহলে তখন সার্ভারের কাছে কি যাবে, এর জন্য এই ভ্যালুর ভিতরে আপনি এখানে লিখে দেন 1, এখানে দিলেন 2, এখানে দিলেন 3, কথার কথা আর কি। যদি এভাবে দেন আপনি এখানে তখন ভ্যালু বলে দিতে হয়। ইনপুটের টাইপ যখন নিচ্ছেন রেডিও, তখন এটা সিলেক্ট করলে সার্ভারের কাছে কি ভ্যালু যাবে সেটা এখানে লিখে দিতে হয় ভ্যালুতে। এখন পাসওয়ার্ডের ক্ষেত্রে বা ডেট অফ বার্থের ক্ষেত্রে বা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে কিন্তু ভ্যালু দেই নাই, শুধুমাত্র এটার ক্ষেত্রে দিলাম, কারণ ইমেল অ্যাড্রেসের ভিতরে ইউজার সে নিজে লিখে দিবে এখানে তার ইমেল অ্যাড্রেসটা কি, কিন্তু জেন্ডারে কিছু লিখতে পারবে না, এখানে সে সিলেক্ট করবে। এই জন্য এক্ষেত্রে ভ্যালু দিয়ে দিতে হবে, ভ্যালুর ক্ষেত্রে আপনি যা দেবেন সেটা সার্ভারের কাছে যাবে। তাহলে এখানে লিখে দিলাম মেল, শুনছেন না কি বলছি, এখানে লিখে দিলাম ফিমেল, এখানে লিখে দিলাম আদার। ও আই এম সরি, এবার ঠিক আছে, আদার। সো মেল, ফিমেল এবং আদার, ওই তখন ফোনে কথা বলতেছিলাম তো, সরি দূরে নিয়ে নিয়েছি আর কি। থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য থিং, ইনপুটের টাইপ রেডিও নেম জেন্ডার ভ্যালু মেল। তো ভ্যালুটা দিয়ে দিতে হবে আর কি, কারণ এখানে তো সে কোনো কিছু লিখতে পারতেছে না, সে সিলেক্ট করতেছে। এই জন্য এই ভ্যালুর ভিতরে আপনি যা দিবেন, যদি মেল সিলেক্ট করেন এখানে, যদি এখানে যেটা লিখে দিবেন সেটা যাবে সার্ভারে, ফিমেল লিখে দিলে এখানে যেটা দিবেন সেটা যাবে সার্ভারে, আদার লিখে দিলে এখানে যেটা লিখে দিবেন সেটা যাবে সার্ভারে। এবং তিনটে ইনপুট এলিমেন্টের নেম সেম হওয়ার কারণে দেখেন একসাথে তিনটে সিলেক্ট করা যাবে না। আপনি যদি তিনটে নেম তিনটা দেন, মানে জেন্ডার, এটা জেন্ডার 1, এটা জেন্ডার 2, যদি আলাদা আলাদা নাম দেই তাহলে এখানে দুর্ঘটনা ঘটে যাবে। তাহলে মেল, ফিমেল এবং আদার। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা কাজ করি, আমরা যখন কোনো একটা ফর্ম বানাই, ঠিক আছে, তখন সেই ফর্মের ভিতরে আপনি যা চাইবেন একজন ইউজার শুধু ওইটাই দিবে না, সব দিবে। এটা হলো মানুষের সাইকোলজি, কবে যে তুই চাইছিস কেটে দিব না, বাস অন্য কিছু দিব, এটাই। সো একটা ফর্মের ভিতরে চাইতেছেন তার ফার্স্ট নেম, সে ফার্স্ট নেমই দিবে না, অন্য কোনো কিছু দিবে। দেখি কি হয়, দেখি কি হয়, এটাই আর কি। সো এই জন্য সবসময় কেয়ারফুল থাকতে হবে যে না, সে যেন উল্টাপাল্টা ভ্যালু দিতে না পারে, বা উল্টাপাল্টা ভ্যালু দিলেও এটা যেন মানে আমরা করে নিতে পারি, কি বলে, আমরা ডেটাটাকে ভ্যালিডেট করে নিতে পারি। সো ডেটা ভ্যালিডেট করার জন্য আমরা যে কোয়েরি, জাভাস্ক্রিপ্ট এবং লারাবেল তিনটে ব্যবহার করবো, মানে পিএসপি তিনটে ব্যবহার করবো ইন দিস কেস। ইউজার যখন কিছু ইনপুট দিচ্ছে সেটাকে ভ্যালিডেট করার জন্য আমরা এই বিষয়গুলো ব্যবহার করব। তাহলে এই জন্য নেমগুলো আলাদা হবে আর কি, মানে এক হবে, তিনটা নেম সেম হবে, জেন্ডার জেন্ডার জেন্ডার। আচ্ছা, মেল, ফিমেল, আদার, যে কোনো একটা সিলেক্ট করা যাবে। এরপরে হচ্ছে আমাদের জেন্ডারের ব্যাপারটা গেল। এখন ধরেন আমরা তার ডিস্ট্রিক্ট নেম ইনপুট নিব, তার জেলা কোথায়। হ্যাঁ, এখন ডিস্ট্রিক্ট নেমটা আমরা এখান থেকে ইনপুট নিব। এখন কথা হচ্ছে ড্রপ ডাউন কেন, আমি যদি ইনপুটের টাইপ টেক্সট দেই কোনো সমস্যা আছে? এখানে লিখে দেবে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম কোনটা, ডিস্ট্রিক্ট লিখে দিবে। ভুল হতে পারে, হ্যাঁ, ডিস্ট্রিক্টের নাম এখানে কেউ লিখে দিল মানিকগঞ্জ, এভাবে। হ্যাঁ, যে ইনপুটগুলো ফিক্স সেগুলোকে তাকে লিখতে দিতে হয় না, সেগুলো তার কাছ থেকে ভ্যালু নিয়ে নিতে হয়। এখন ডিস্ট্রিক্ট নেমের এখানে আমরা ভ্যালু এখানে কিভাবে দিব, তাহলে এখন আমি কি রেডিও বাটন দিয়ে দিব? এখন ডিস্ট্রিক্ট নেম তো একটা হবে, তাহলে আমি রেডিও বাটন দিয়ে দিই, কারণ রেডিও বাটন তো আমরা জানি যে যদি প্রিডিফাইন হয় এবং যে কোনো একটা, মানে আপনার ডিস্ট্রিক্টও একটা আমার ডিস্ট্রিক্টও একটা, দুইটা ডিস্ট্রিক্ট তো আর হবে না, তাহলে এখানে রেডিও দেওয়া যেতে পারে না, রেডিও দেওয়া যাবে না। কারণ কি, কারণ ডিস্ট্রিক্ট নেম পরিমাণে অনেক বেশি, ডিস্ট্রিক্ট কয়টা, 64টা। এখন আমি যদি ভাবে 64টা রেডিও বাটন দেই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, এটা খেয়াল করছেন না? তো এই জন্য রেডিও বাটন দেওয়া যাবে না এখানে। এই যে দেখেন এখানে, তাহলে এমন কিছু করতে হবে। তাহলে এখন এখানে এটা আসছে যে ঠিক আছে, আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, সেটা পরিমাণে অনেক বেশি, বাট যে কোনো একটা প্রিডিফাইন, পরিমাণে অনেক বেশি যে কোনো একটা। আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছেন, যেটা ইনপুট নেবেন সেটা কি প্রিডিফাইন? হ্যাঁ, প্রিডিফাইন। পরিমাণে কি অনেক বেশি না কম? অনেক বেশি। 100 থেকে একাধিক না একটা? একটা। তাহলে আপনাকে ইউজ করতে হবে সেক্ষেত্রে সিলেক্ট এবং অপশন, সিলেক্ট অপশন, এভাবে। এখন যদি আমি এখানে লিখে দিই সিলেক্ট ডিস্ট্রিক্ট নেম,
যদি এখানে অপশনে যাই, এখানে লিখে দিলাম মানিকগঞ্জ, এরপর লিখে দিলাম ঢাকা, এখন লিখে দিলাম। এইবার যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এবার এভাবে এখানে আপনি যত মন চায় লিখে দেন, এই জায়গা বেশি নেবেন, এতটুকুন জায়গায় নিবে। ঠিক আছে, এখন এখানে তো আপনি কোনো কিছু লিখে দিতে পারতেছেন না, যেমন মেল, ফিমেল, আদার। এখানে আপনি কোনো কিছু লিখতেছিলেন, আপনি সিলেক্ট করে দিচ্ছিলেন। এই ডিস্ট্রিক্ট নেমেও কিন্তু আপনি সিলেক্ট করে দিচ্ছেন। এই জন্য এখানে মানিকগঞ্জ সিলেক্ট করলে সার্ভারের কাছে কি যাবে সেটাই ভ্যালুর মধ্যে লিখে দিতে হয়, ভ্যালুর ভিতরে লিখে দিতে হয়। ঢাকা সিলেক্ট করলে সার্ভারের কাছে কি যাবে সেটা লিখে দিতে হয়। ধরেন আমি চাচ্ছি এগুলো যাবে, তাহলে এগুলো লিখে দেই। ওকে, তো এইভাবে আমরা সিলেক্ট অপশন, এখানে সিলেক্টের নেম দিতে হবে। সিলেক্টের নেম দিলাম ধরেন ডিস্ট্রিক্ট নেম। ওকে, আউটপুট সেম। এই যে ব্যাপারটা ভাবে আসছে, এখানে আমরা একটু এগুলো দিয়ে দিই, জাস্ট একটু ডিজাইন করার জন্য, আর কিছুই না। তো এখন এখানে আমরা জানি যে এভাবে ডিস্ট্রিক্ট নেমগুলো আসতেছে। এখন এখানে আরেকটু সুন্দর করা যায় জিনিসটাকে, ডিস্ট্রিক্ট নেমটাকে আরেকটু সুন্দর করা যায়। সেটি কিভাবে? এখানে দেখেন, এখানে ধরেন যে আপনি তো এভাবে লিখতে পারেন ঢাকা, মানিকগঞ্জ, এরপরে ধরেন লিখলেন আপনি, ধরেন লিখলেন হচ্ছে কি লিখবেন, ধরেন লিখলেন রাজশাহী, এরপরে দেখলেন আপনি ধরেন লক্ষ্মীপুর। এই যে ব্যাপার এগুলো লিখলেন। এখন এখানে এভাবে তো আসতেছে। এখন এখানে যে 4টা জেলার নাম লেখা আছে, 4টা জেলা কিন্তু 3 বিভাগে, তাই না? সো আপনি যদি চান যেগুলোকে সর্টিং করে নিয়ে আসতে পারেন, সেগুলো আমরা চাইলে পারবো। তো তখন এখানে আরেকটা জিনিস ইউজ করা হয়, সেটা হচ্ছে অপশন গ্রুপ। সো আমি যদি অপশন গ্রুপ ইউজ করি, এর ভিতরে সম্ভবত লেবেল বলে দিতে হয়। লেবেলে বলে দিলাম ঢাকা। ঠিক আছে, এই অপশন গ্রুপের ভিতরে আমি ঢাকারগুলো এভাবে লিখে রাখবো, এভাবে। আবার আরেকটা অপশন গ্রুপ নিব, এখানে লিখে দিলাম ধরেন রাজশাহী। তাহলে রাজশাহীর এগুলো আমি এখানে লিখব। আর একটা অপশন গ্রুপ নিলাম, আমি ধরেন এটা নিলাম ধরেন চিটাগং। চিটাগং বিভাগের ভিতরে এটা এভাবে পড়বে। নোয়াখালী কি বিভাগ হয়ে গেছে নাকি? মাঝখানে তো আন্দোলন, সরি হাসেন কে, যাই হোক মাঝখানে শুনছিলাম আন্দোলন হইতেছে নোয়াখালী বিভাগ চেয়ে আর কি। যাই হোক, আল্লাহ ভরসা, কি করা যাবে আর। তো হ্যাঁ, আপনারা শোনেন নাই আন্দোলন? আমি শুনছিলাম আর কি। তো এখন যদি রিলোড দিয়ে দেখেন, এখন যদি এখানে ক্লিক করি, এবার দেখেন এবার কিন্তু সুন্দর হয়ে আসে। ঢাকার ভিতরে ঢাকার গুলো আছে, রাজশাহীর ভিতরে চিটাগাংটা, যেভাবে আপনি ফিল্টারিং করে দিতে পারেন। আচ্ছা, এখন এখানে আরো একটু কাস্টমাইজ করা যায়। সেটা হচ্ছে যে ধরেন যে আমরা এটাকে আহ, আহ, যে যেটা করে দিতে পারি সেটা হচ্ছে যে এখানে এগুলোর তো ভ্যালু আছে। লক্ষ্মীপুর দিলে লক্ষ্মীপুর যাবে, রাজশাহী দিলে রাজশাহী যাবে। এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে এসে কেউ যেন প্রথমটা সিলেক্ট করতে না পারে, এটা খেয়াল রাখতে হবে। মনে করেন আমি মানিকগঞ্জ সিলেক্ট করলাম, সমস্যা নাই, আমি যেন এইটা সিলেক্ট করতে না পারি। এটাও করা যায়। এটা করার জন্য সম্ভবত এভাবে একটা জিনিস এখানে লেখে, সেটা হচ্ছে হ্যাঁ, ডিজেবল। হ্যাঁ, ডিজেবল এবং সিলেক্টেড, এটা লিখে দিতে পারেন। আর একটা হচ্ছে আপনি এখানে লিখতে পারেন রিকোয়ার্ড। এরকম করে কেন? এবার ঠিক আছে। আচ্ছা, আর এখানে আপনি লিখে দিতে পারেন হচ্ছে রিকোয়ার্ড। সো রিকোয়ার্ডটা কি সেটা আমি পরে দেখবো একটু, এখন রিকোয়ার্ডটা বোঝা যাবে না। আচ্ছা, তো এখানে লিখে দিলাম ডিজেবল এবং সিলেক্টেড, এবং ভ্যালুড এখানে কোনো স্পেস দিব না আমরা। এবার যদি রিলোড দিয়ে দেখেন, এখন আপনি এটা সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, সো এখন কিন্তু আপনাকে ঢাকা সিলেক্ট করতে পারতেছেন, আপনি লক্ষ্মীপুর সিলেক্ট করতে পারতেছেন, আপনি রাজশাহী সিলেক্ট করতে পারতেছেন, কিন্তু আপনি কোনো অবস্থাতেই কিন্তু এটা সিলেক্ট করতে পারবেন না। সো দিস ইজ দ্য থিং। অ্যাকচুয়ালি এভাবে আপনি এখানে ডিজেবল এবং সিলেক্টেড কথা লিখে দিতে পারেন চাইলে। ওকে,
সো এই ছিল আমাদের ডিস্ট্রিক্ট নেমের একটা স্টোরি। এভাবে আপনি ডিস্ট্রিক্ট নেমটা করে দিতে পারেন চাইলে। এরপরে ধরেন আমরা তার কাছ থেকে নিব হচ্ছে তার ডিস্ট্রিক্ট নেম তো আছে, ধরেন তার অ্যাড্রেস নিব, সে কোথায় থাকে। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, ওগুলো jQuery দিয়ে করা যাবে, পিএসপি দিয়ে করা যাবে, জাভাস্ক্রিপ্ট মানে jQuery জাভাস্ক্রিপ্ট একই করা যাবে, সমস্যা নেই। ওগুলো jQuery দিয়ে সাধারণত আমরা করবো আর কি। যেমন যখন এখানে এরকম আছে, আমি যখন এখানে প্রথমে থাকবে ডিস্ট্রিক্ট নেম, সরি ডিভিশন নেম, আমি যদি ঢাকা ডিভিশন সিলেক্ট করি তাহলে ঢাকা ডিভিশনের ডিস্ট্রিক্টগুলো এখানে শো করবে। হ্যাঁ, ওগুলো আমরা করব। জি, অ্যাজাক্সে লোড হয়ে আসবে। এগুলো আমরা করব। আরো অনেক মজার মজার কাজ করব সামনে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আপনি এইচটিএমএল প্র্যাকটিস করতেছেন না। আপনি যদি এইচটিএমএল না লিখতে পারেন আমার সাথে তাহলে কিন্তু, ঠিক আছে, তাহলে কিন্তু মানে তাহলে কিন্তু এটি মনে রাখেন। জি। এগুলো অ্যাকচুয়ালি এভাবে এইচটিএমএল এর ভিতরে লেখা হয় না। এগুলোর জন্য আমরা একটা অবজেক্ট বানিয়ে রাখতে পারি, একটা ক্লাস বানিয়ে রাখতে পারি, অথবা আমরা একটা অ্যারে বানিয়ে রাখতে পারি। হ্যাঁ, হ্যাঁ। সরাসরি এইচটিএমএল এর ভিতরে আসলে না লেখাটাই ভালো, কারণ অনেক জায়গা তো ইউজ করা যেতে পারে। আমার কাছে কথা হচ্ছে আমি কোনো জিনিস দুইবার ইউজ করব না, একবার লিখবো বারবার ইউজ করব, এটাই আর কিছু না। ওকে, সো দ্য থিং ইজ, এখন দেখেন, তাহলে আমাদের এইভাবে ডিস্ট্রিক্ট নেমটা আমরা করতে পারলাম। এখন আমাদের অ্যাড্রেসটা আসছে। এখন অ্যাড্রেস আমি ইনপুটের টাইপ টেক্সট দিয়ে দিলাম। তাহলে এখন যদি কোনো সমস্যা আছে এখন সেখানে অ্যাড্রেস লিখে দিবে। এখন অ্যাড্রেস লিখতে গেলে মাল্টিপুল লাইন আসে, ফার্স্ট নেম বা লাস্ট নেম অথবা ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড, এগুলোতে মাল্টিপুল লাইন আসে না। কিন্তু অ্যাড্রেসটা একটু বড় হয়, হাউস নাম্বার এত, রোড নাম্বার এত, তাই না, মানে অনেক বড় হয়। সো মাল্টিপুল, এখানে দেখেন এগুলোর ভিতরে একটা 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 কলাম রো শুধু হয়, মাল্টিপুল রো হয় না। এই জন্য অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা ইউজ করি টেক্সট এরিয়া। আমার কাছে কথা হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে টেক্সট ইউজ করতে হয় আপনি জানেন, কিন্তু আপনার যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যাড্রেসের ক্ষেত্রে কেন টেক্সটের ইউজ করা হয়, সেটার অ্যান্সার যেন আপনি দিতে পারেন। ADDRESS, অ্যাড্রেস। সো ইনপুট, এখানে আমরা ইউজ করতেছি টেক্সট এরিয়া। এই যে দেখেন, এই যে 3 নাম্বারটা ইউজ করতেছি, সরি টেক্সট এরিয়াটা ইউজ করতেছি। ঠিক আছে, তো টেক্সট এরিয়া অ্যাড্রেস এভাবে দিয়ে দিলাম। এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখতে পাচ্ছেন এখানে একটা একটু বড় সড়ো, যেখানে বাই ডিফল্ট দুইটা দেওয়া যায় আর কি, দুইটা রো করা যায়। আমি যেখানে একটা রো করলাম, এখানে একটা রোতে লিখলাম ইন্টার, দুইটা রো বাই ডিফল্ট করা যায়। এভাবে আমি ইন্টার দিয়ে আরও রো কোড বানাতে পারবো, এটাকে টান দিয়ে বড় করতে পারবো, সমস্যা নেই। তো এই হইতেছে আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে টেক্সট এরিয়াটা আমরা ইউজ করি। তো বাই ডিফল্ট এখানে দুইটা রো থাকে এবং কিছু কলাম থাকে, তো এগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারি আমরা আমরা জানি কলস এবং রোজ, এই দুইটা অ্যাট্রিবিউট দিয়ে। তো কলসের ভিতরে যদি ধরেন 30, তাহলে কলাম মানে কি, যে এটা উপরে নিচ বরাবর এটা বাইরে যাবে। এই দেখেন বাইরে গেছে, 30টা কলাম আছে এখান থেকে এই পর্যন্ত, 30টা কলাম আছে। আর রো কিন্তু দুইটাই আছে। এখন রোড এখন যদি আমি দিয়ে দিই 10টা, তাহলে এখন যদি রিলোড দেখেন এখানে 10টা রো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 11 নম্বর দিলেই কিন্তু এখানে স্ক্রল বার চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। সো দিস ইজ দ্য টেক্সট এরিয়া এবং কলস এবং রোজ। ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে একটা লোক আসছিল, এই লোকটা কি আমি বুঝলাম না, আপন কি যেন দেখছিলাম। উনি কি সুদীপ আপনি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, কি করা যাবে আর। মেহেদি হাসান সাহেব আছেন? মেহেদি হাসান,
আপনি লিখতেছেন এগুলা, যদিও আপনি এগুলো পারেন, একটু লেখেন। আর কি করবেন, এখন লিখলে সোয়াব আছে। ওকে, ধন্যবাদ। আতিকুর রহমান আছেন? আতিক, আপনি ডাবল এন্ট্রি মোবাইলে ল্যাপটপে মনে হয় দুইটাই নাকি? আজ সমস্যা নাই, ঠিক আছে। তো একটু লেখেন, এখন কি করবেন, আর দেশের অবস্থা ভালো, আর কি করবেন, লেখেন আর কি। ঠিক আছে, লেখেন আর। হ্যাঁ, ঠিক আছে। আমার তো, হ্যাঁ ওটা, ওটা এখন যাক, এখন কি করবেন আর, দেখেন আমরা কাজ করি। প্রসঙ্গ চেঞ্জ ঠিক আছে। ওকে। আচ্ছা দেখেন, they're trying best but don't make it fun, but this is true that uh, okay, I'm sorry, I'm not ready to say anything about this. Okay, আচ্ছা সমস্যা নাই, এটা ভালো। এখন কি করা যাবে আর, দেখেন সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো টেক্সট এরিয়া, নেম ইজ ইকাল টু অ্যাড্রেস, কল দিয়ে দিলাম 30, রোজ দিয়ে দিলাম 10। সো এটা অ্যাড্রেসটা আমরা এভাবে নিব আর কি। দ্যাট মিনস নট অনলি অ্যাড্রেস, আপনি যখন ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, তখন সেখানে কি মানে ইনপুট যদি মাল্টিপল লাইন আসে, মাল্টিপল রো আসে, তখন আমরা ইউজ করবো কোনটা, টেক্সট এরিয়া। দিস ইজ দ্য ইস্যু। আপনি প্রোডাক্ট বানাবেন, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, তখন আমাদের এইভাবে টেক্সটের ইউজ করতে হবে। সেখানে আবার প্লাগ ইনও আছে, অনেকগুলো প্লাগ ইন ইউজ করবো আমরা। যেমন প্লাগ ইনের ভিতরে আছে সিকে এডিটর, টেক্সট এডিটর, অনেকগুলো এডিটর আছে, আমরা এগুলো ইউজ করবো, হ্যাঁ, ইন ফিউচার। ওকে। তো আমাদের অ্যাড্রেসটা এভাবে আসতেছে। এরপরে ধরেন আমাদের আসতেছে হচ্ছে, অ্যাড্রেসের পরে আমাদের আসলো হচ্ছে আপনার, কি বলবো, অ্যাড্রেসের পরে আমরা নিব হচ্ছে তার কাছ থেকে তার, কি বলেন তো, অ্যাড্রেসের পর তার কাছ থেকে নিব হচ্ছে তার সব কিছুই আমরা নিলাম। এখন ধরেন নিব হচ্ছে তার সাবজেক্ট। ধরেন একটা রেজিস্ট্রেশন ফর্ম হচ্ছে তার সাবজেক্ট, সে কি কি সাবজেক্ট নিবে। এখন দেখেন, ধরেন একটা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফর্ম আপনি করতেছেন, কি কি সাবজেক্ট সে নিবে। এখন সাবজেক্টের ভিতরে এখানে সাবজেক্ট কি আনলিমিটেড নাকি ফিক্সড? ফিক্সড না, প্রিডিফাইন তো। হ্যাঁ, বাংলা, ইংরেজি, উর্দু, আরবি, যতগুলো ফিক্সড, প্রিডিফাইন আর কি, আনলিমিটেড না। আচ্ছা, এখন পরিমাণে বেশি না কম? মোটামুটি বেশি কম মিলে আর কি। এখন একটা মানুষ কি সাবজেক্ট একটা নিতে পারবে না একাধিক নিতে পারবে? একাধিক নিতে পারবে, তাহলে কিন্তু এখানে রেডিও হবে না। তাহলে রেডিও হবে নাকি সিলেক্ট হবে? এখানে সিলেক্ট অপশনও হবে না, এখানে রেডিও হবে না। মানে যে ইনপুটগুলো প্রিডিফাইন, সেই ইনপুটগুলো নেওয়ার জন্য আমরা রেডিও ইউজ করতে পারি, আমরা সিলেক্ট ইউজ করতে পারি, আমরা চেক বক্স ইউজ করতে পারি। এখন কখন রেডিও, কখন সিলেক্ট অপশন, কখন চেক বক্স, দিস ইজ দ্য ইস্যু। ঠিক আছে। তো রেডিও হচ্ছে তখন যে কোনো একটা, পরিমাণে খুবই কম। আর সিলেক্ট হইতেছে কি, যে কোনো একটা পরিমাণে অনেক বেশি। বাট এখানে মাল্টিপুল হলেও সমস্যা নাই, মাল্টিপুলও সিলেক্ট করা যায়। সিলেক্ট অপশন আপনি যদি এখানে মাল্টিপুল লিখে দেন, তাহলে মাল্টিপল অপশন করা যায়। মানে সিলেক্ট অপশন থেকে যে একটা করা সেটা না। আপনি যদি চান যে না আপনার ডিস্ট্রিক্ট দুইটা, তাহলে আপনি এখানে দুইটা সিলেক্ট করতে পারবেন। দেখেন মাল্টিপুল দিলে এরকম আসবে। আপনি মনে করেন মানিকগঞ্জেও আছেন, আপনি মনে করেন লক্ষ্মীপুরেও আছেন, এভাবে সিলেক্ট করতে পারবেন মাল্টিপুল। সো বাট এটা আমরা এখন ইগনোর করব আর কি এখানে, ইন দি সিচুয়েশন। সো আপনি, ব্যাপারটা হচ্ছে যে আপনি ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছেন, সেগুলো প্রিডিফাইন এবং মাল্টিপল আসতে পারে। প্রিডিফাইন এবং মাল্টিপল আসতে পারে, সেক্ষেত্রে ইউজ করা হয় চেক বক্স। নেম দিব সাবজেক্ট, এখানে লিখলাম ধরেন বাংলা, এরপরে এখানে লিখে দিলাম এভাবে, ধরেন বেশ কয়েকটা সাবজেক্ট লিখে দিলাম, বাংলা, ইংলিশ, এরপরে দিলাম ম্যাথ, এরপরে দিলাম ফিজিক্স, এরপরে দিলাম কেমিস্ট্রি, কেমিস্ট্রি, এরপরে দিলাম বায়োলজি, এরপরে দিলাম ধরেন কি দিব, আর একটা কি সাবজেক্ট আছে, ধরেন দিলাম হায়ার ম্যাথ।
হায়ার ম্যাথ। ওকে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে এখন এখানে এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখন এখানে আমার নেম কি দিব। সো যখন মাল্টিপল ইনপুট নিতে হয়, এখানে খেয়াল করেন এই জায়গাটায় আপনাদের লার্নিং আছে সবারই। এখন আপনি এখানে মাল্টিপল দিবেন, দেখেন এখন এগুলোর নেম কিন্তু আপনি একই দিচ্ছেন, এই সবগুলোর নেম কিন্তু সাবজেক্ট। তো সব এখন একাধিক ইনপুট এলিমেন্টের নেম যদি সেম হয় তাহলে কিন্তু সেটা গন্ডগোল হবে। আপনি বাংলা সিলেক্ট করতে পারতেছেন, সবগুলো সিলেক্ট করতে পারতেছেন। এখন মনে করেন সাবজেক্ট নিল সে চারটা, বাংলা, ইংরাজি, ম্যাথ আর ফিজিক্স, এই চারটা সাবজেক্ট সে নিল। এখন এখানে যদি সবগুলোর নেম যদি সেম থাকে তাহলে কিন্তু চারটা সিলেক্ট করলেও চারটা যাবে না, যাবে লাস্টেরটা। এনিওয়ে এগুলোর ভ্যালু লিখে দিতে হবে সবগুলোর ভিতরে। বাংলা সিলেক্ট করলে মানে যেহেতু মানে যেগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি সেগুলোর ভ্যালু দিতে হয়। যেমন সিলেক্টে ভ্যালু দিছি, আবার রেডিওর ভিতরেও ভ্যালু দিয়েছি, তাহলে এখানেও ভ্যালু দিতে হবে, এখানেও ভ্যালু দিতে হবে। এখানেও ভ্যালু দিতে হবে। এখন এই অবস্থায় জিনিসটা আছে, এই অবস্থায় জিনিসটা আছে। এখন যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখন এখানে যদি বাংলা, ইংলিশ, ম্যাথ এবং ফিজিক্স আমি চারটা সিলেক্ট করলাম, এখন যে এই অবস্থায় কি হবে, এই অবস্থায় কিন্তু হবে না। তো যখন আমরা ইউজারের কাছ থেকে মাল্টিপল ইনপুট নিব, মানে একই সাবজেক্ট এর আন্ডারে সে 10টা আসতে পারে, 2টা আসতে পারে, 5টা আসতে পারে, জানি না কয়টা আসবে, তখন এখানে একটা অ্যারে সাইন দিতে হয়, এভাবে থার্ড ব্র্যাকেট দিতে হয়। এই থার্ড ব্র্যাকেটটাকে বলে অ্যারে সাইন। ঠিক আছে, এটা আমরা বিস্তারিত দেখব যখন পিএসপি প্র্যাকটিস করব তখন, এখন না। বাট শুধু এটা আপনি জেনে রাখেন যে যখন আপনি মাল্টিপল ইনপুট নেবেন তখন এর নাম হয় একটাই, যেমন সাবজেক্ট, বাট এর শেষে একটা থার্ড ব্র্যাকেট সাইন দিতে হয়, থার্ড ব্র্যাকেট স্টার্ট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো in a according to programming language, any programming language that may be C, C++, C Sharp, Java, Python, Ruby, PHP, JavaScript, whatever it is, every programming language, this is called array syntax. Okay, so array is a special variable. We can learn a lot of more in array. যখন আমরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব তখনই কিন্তু অ্যারে সম্পর্কে আপনি অনেক কিছু দেখবেন। অ্যারে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। তিনটে জিনিস আপনাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এর ভিতরে একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে অ্যারে, আর একটা হচ্ছে অবজেক্ট। এই তিনটে জিনিস যদি আপনি স্বচ্ছ জানতে পারেন তাহলে আপনি যে কোনো কিছু ফাটাই ফেলতে পারবেন। আর যদি ও ধারণা থাকে যে যে ছোটোবেলা দেখছেন না স্কুলে পড়া বলছে, বলো তো এটা কি, এটা হচ্ছে এরকম করা যাবে না, মানে যেটা সেইটাই। সো অ্যারে, ফাংশন এবং অবজেক্ট তিনটে জিনিস সম্পর্কে একদম পরিষ্কার ধারণা থাকা লাগবে আপনাদের। আমি আশা করি ধারণা আছে। যদি পরিষ্কার ধারণা না থাকে, আল্লাহর রহমতে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস হয়ে যাবে। আমরা ওভাবেই প্র্যাকটিস করবো আর কি, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং। আবার আপাতত আপনি শুধু এটা জেনে রাখেন যে থার্ড ব্র্যাকেট দিতে হয় আর কি। দিস ইজ অ্যারে সিনট্যাক্স। সো এ হচ্ছে আলটিমেটলি ব্যাপার আর কি। হ্যাঁ, এভাবে আমরা কাজগুলো করতে পারি চাইলে আর কি, ঠিক আছে। ওকে, নাও এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা সাবজেক্টগুলো তো নিলাম, এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা ধরেন তার একটা আর কি নিব, তার সবই তো নেওয়া হয়ে গেছে। এখন ধরেন আমরা তার, হ্যাঁ বুঝি, হ্যাঁ ডাটা লিস্টটা দেখাবো, ডাটা লিস্টটা এর ভিতরে আসবে, ডাটা লিস্ট অন্যভাবে দেখাবো দেখেন। আচ্ছা, এরপরে ধরেন আমরা তার কাছ থেকে নিব হচ্ছে তার কি নিব, ধরেন তার এক ছবি নিব। ডাটা লিস্টটা আমি দেখাচ্ছি একটু পরে, দাঁড়ান এখনই দেখাবো। বা ডাটা লিস্টটা এইভাবে, ডাটা লিস্টটা এইভাবে কোনো কাজ নাই, ডাটা লিস্টের কাজটা একটু অন্যভাবে আর কি, ইনপুটের ভিতরে আর কি, ওটা অনেকটা সার্চের মতো কাজ করে। এখন দেখেন আমি এখন তার কাছ থেকে তার ইমেজ নিব। আমরা মোটামুটি মানে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার জন্য যে যে জিনিসগুলো লাগে সবগুলো এখানে কাভার করতেছে। ডেট লাগতে পারে, ডিসক্রিপশন লাগতে পারে, এডিটর লাগতে পারে, রেডিও লাগতে পারে, এগুলো লাগতে পারে, ঠিক আছে। ওকে, এখন ইমেজ তার ছবি নিব। এখন ছবি নেওয়ার জন্য আমি কি দিব, ইনপুট টাইপ টেক্সট দিব তো না, এখন ছবি ইটসেলফ এ ফাইল। এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা ফর্মের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে দুই ধরনের ডাটা নেই। একটা ফর্মের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে দুই ধরনের ডাটা নেই, একটা হচ্ছে র ডাটা, একটা হচ্ছে ফাইল ডাটা। এই যে একটা ফর্ম,
যেমন মানুষের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার ইনফরমেশন, ডিস্ট্রিক্ট নেম, অ্যাড্রেস, সাবজেক্ট, এগুলো হচ্ছে র ডাটা। নাম কি? নাম হচ্ছে আমার নাম হাবিবুর রহমান, আপনার নাম হচ্ছে রেজাউল, আপনার নাম হচ্ছে আতিক, আপনার নাম হচ্ছে সজীব, আপনার নাম এইটা। এখন এগুলো হচ্ছে র ডাটা। আবার কিছু কিছু ডাটা হচ্ছে ফাইল, যেমন তার ছবি দিবেন, ছবি ইটসেলফ এ ফাইল। আমি যদি এখানে যাই, আমি একটা ছবি বের করি, এখন এটা ইটসেলফ এ ফাইল, তো ছবির ব্যাপারটা একটু ভিন্ন রকম। যদি এটা বলি ছবি নিজে একটা ফাইল, ছবি নিজে একটা ফাইল, তো এটা তো আর আমরা অন্যভাবে করতে পারবো না। এখন ইটস এ ফাইল, তো এই ফাইল ডাটাগুলোকে নেওয়ার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফাইল ডাটাগুলোকে সিলেক্ট করে দিতে হয়। দিস ইজ ফাইল ডাটা, র ডাটা অ্যান্ড ফাইল ডাটা। তো এই ফাইল ডাটাগুলোকে নেওয়ার জন্য আমরা সবাই জানি যে ইনপুটের টাইপ ইউজ করতে হয় কি। এখানে দেখেন, এখন ফাইল আবার দুই ধরনের হয়। ইমেজ একটা ফাইল, আবার মনে করেন যে আপনার হতেছে ওয়ার্ড বা পিডিএফ, এগুলোও ফাইল। আমি যদি এখানে আসি, যেমন এখানে যদি বলি যেমন এটা একটা ফাইল, এটা এগুলো কি ইমেজ, এগুলো একটা ফাইল, এগুলো সবই একটা ফাইল। আবার এখানে তো কোনো ওয়ার্ড ফাইল দেখতেছি না, ডেস্কটপে থাকতে পারে। যেমন এটা এটা মনে করেন একটা ওয়ার্ড ফাইল, এটাও একটা ফাইল, এটাও ফাইল, এটাও ফাইল, এটাও ফাইল। এখানে দেখেন এই চারটেই ফাইল। লুক, এখানে চারটা ফাইল আছে। বাট এই ফাইলটা হচ্ছে কি ছবি, এই ফাইলটা হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর ফাইল, এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, এটা হচ্ছে লগ ফাইল, এটা হচ্ছে টেক্সট ফাইল, এটা জেপিজি ফাইল, ইমেজ আর কি। তো ইমেজও একটা ফাইল, আবার অন্যান্য কিছু ফাইল হতে পারে। তো এই জন্য আমরা যখন বলে দিচ্ছি ইনপুটের টাইপটা ইমেজ, সেই ইমেজ তার ইমেজ আমি নিব, তখন এইচটিএমএল একটা বের করছে, ইনপুটের টাইপ মনে হয় ইমেজ আছে, দেখেন ইনপুটের টাইপ ইমেজ আছে, ইমেজ। বাট এইটা এখন পর্যন্ত কোনো ব্রাউজার ইমপ্লিমেন্ট করতে পারে নাই। যে মানে গন্ডগোলটা হচ্ছে এখানে, আপনি যখন ইউজারের কাছ থেকে ইনপুটের তার ইমেজ নেবেন, তো ইমেজ নেওয়ার জন্য ইমেজ কি, ইমেজ একটা ফাইল। তাহলে এখন আবার ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট এগুলো তো ফাইল। এখন তাহলে এখন ওই যে যেটা বলছিলাম প্রথমে, যে আপনি যখন কোনো একটা ফর্ম বানাবেন ইউজারের জন্য, সেই ফর্মের ভিতরে আপনি ইউজারের কাছ থেকে যেটা চাবেন, ইউজার শুধু সেটাই দিবে না, সব দিবে, কারণ ইউজারের ক্যারেক্টারটা এরকম। দেখি কি হয়, অ্যান্ড দিস ইজ ট্রু। আপনি মানেন না মানেন, আলটিমেট এটাই সত্যি, আপনি এটাই করেন, আমি এটাই করি। আপনার যদি কোনো একটা ফর্ম ফিল আপ করতে দেয়, আপনি মানে আপনি কি করবেন, দেখি দিয়ে দেখি কি হয়, একটু টেস্ট করেন, টেস্ট টেস্ট করেন না, টেস্ট করবেন যে কী হয়। তো সেও তো টেস্ট করবে। তো এই জন্য মানে তাকে ব্লক করে দিতে হয়, সেজন্য অ্যাবনর্মাল ইনপুট না দিতে পারে। সো ইমেজ যখন দিচ্ছি, ইমেজ এটা কি ফাইল, ইমেজটা ইটসেলফ এ ফাইল। সো যার কাছ থেকে চাইছেন ইমেজ, সে একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে। সেই জন্য এটাকে মানে অবস্ট্রাকল, মানে এটাকে ভ্যালিডেট করার জন্য ওরা ইমেজটা বানাইছে আর কি, বাট ইমেজটা এখন ইমপ্লিমেন্ট করতে পারে নাই। তো আমরা ইন এ সেন্স এখানে ফাইলটাই দিয়ে দিব আর কি, ইনপুটের টাইপ ফাইল, এবং নেম দিয়ে দেবো আমরা ইমেজ। এবার যদি রিলোড দেই, তাহলে এখানে যে চুজ ফরম্যাট অপশন আছে, এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিতে পারি, যে সে কী ছবি দেবে, এবার সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, সো দিস ইজ দ্য থিং। ইমেজ এভাবে আমরা দিতে পারি। এখন ইমেজগুলো আবার এখানে অনেকগুলো ব্যাপার থাকতে পারে, যে ইমেজ যখন দিতে সে আসছে, এখানে জিপ ফাইলও দিয়ে দিতে পারে, জিপ ফাইল দিয়ে দিলে যাচ্ছে। তো এই জন্য এখানে একটু করা যায়, একটু অ্যাকসেপ্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়, এর ভ্যালু দিয়ে দিতে পারেন ইমেজ স্ল্যাশ স্টার। তো আপনি যদি এই অ্যাট্রিবিউটটা ইউজ করেন, অ্যাকসেপ্টের ভিতরে ইমেজ স্ল্যাশ স্টার ইউজ করেন, এবার যদি রিলোড দেই, এখন যদি ক্লিক করে দেখেন, এখন এখানে শুধুমাত্র ছবিগুলো দেখাবে, আর অন্য কোনো ফাইল পাবেন না, ছবি এবং ফোল্ডার ছাড়া। আমি যদি ডেস্কটপে যাই, আমার ডেস্কটপে কিন্তু অনেক কিছু ছিল, এখন দেখেন ফোল্ডার এবং ইমেজ ছাড়া আর কিছু নাই। সো দিস ইজ দ্য থিং। এটা এতটুকুন ভ্যালিডেশন বাই ডিফল্ট আপনি করে দিতে পারেন। যদিও এটা ব্রেক করা যায়, আপনারা অনেকে জানেন যে এখান থেকে যদি আবার আপনি অল ফাইল দিয়ে দেন, তাহলে আবার সব আসবে। এখন আবার দেখেন জিপ ফাইল টাইল সব আসছে, বাট এটা কয়জন জানে, এটা অনেকে জানে না। ঠিক আছে, সো বাই ডিফল্ট আপনি এখান থেকে এই অ্যাট্রিবিউটটা কল করে দিতে পারেন। সো এই ছিল আমাদের মোটামুটি একটা বেসিক কিছু বিষয়। এখন আমাদের আরেকটা দেখবো, সেটা হচ্ছে ডেটা লিস্ট। ডেটা লিস্টের কাজটা কি? তো ডেটা লিস্টটা বেসিক্যালি ডিরেক্ট কোনো ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয় না। যেমন আমি ফার্স্ট নেম নেওয়ার জন্য ইনপুট এলিমেন্ট ইউজ করছি, অ্যাড্রেস নেওয়ার জন্য টেক্সট এরিয়া ইউজ করছি, ডিস্ট্রিক্ট নেম নেওয়ার জন্য সিলেক্ট ইউজ করছি,
এখন ডাটা লিস্ট আমরা কি নেওয়ার জন্য ইউজ করব, ডাটা লিস্ট যে ট্যাগটা সেটা আমরা কি নেওয়ার জন্য ইউজ করব। তো ডাটা লিস্ট ট্যাগটা বেসিক্যালি ডিরেক্ট কোনো ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয় না। ডাটা লিস্ট ট্যাগটা এটা অনেকটা গুগল সার্চিং এর মতো কাজ করে। আমরা যখন গুগলে যাই এখানে লিখি কি, এখানে ধরেন লিখলাম যে যদি লিখি BANG, BAN লিখলাম, এখানে সাজেশন দিচ্ছে না। তো দিস টাইপ অফ থিংস ডান থ্রো ডেটা লিস্ট ট্যাগ। তো সেটি কিভাবে, ধরেন আপনি টেবিলের বাইরে আসেন, আপনার যেখানে মন চায় সেখানে। আমি টেবিলের বাইরে আসলাম, এখানে ডেটা লিস্ট দিয়ে শুরু করলাম, ডেটা লিস্ট দিয়ে শেষ করলাম। এর ভিতরে থাকবে হচ্ছে অপশন, অপশনের কোনো ক্লোজিং ট্যাগ নাই এখানে। আপনাদের নামের বানান টানান ভুলে গেলে কিছু মনে করেন না। শুধু এটা একটু আপনি আপনার মতো করে লেখেন, আমি একটা কিছু দিচ্ছি উল্টা পাল্টা। এটা আপনাদের অনেক কাজে লাগতে পারে, যারা ডেভেলপমেন্টে কাজ করেন তাদের এটা কাজে লাগতে পারে। ওকে, এই ধরেন আমি এখানে এভাবে লিখে দিলাম এই কয়টা বিষয়, ঠিক আছে, সুধাংশু সরকার এভাবে লিখে দিলাম। তো একটা ডেটার একটা লিস্ট তৈরি করলাম থ্রু ডেটা লিস্ট ট্যাগ, এবং এটার একটা আইডি দিতে হয়। এটার আইডি দিলাম ধরেন সাপোজ কথার কথা টেস্ট। আপনি এখানে যা মন চায় তাই লিখতে পারেন, আমি দিলাম ধরেন টেস্ট। দিস ইজ নট মিনিংফুল আইডি, দিস ইজ অ্যাবসুলেটলি মানে লো ক্লাস আইডি, বাট আমি জাস্ট টেস্ট করার জন্য দিলাম আর কি আপাতত। বাট অলওয়েজ আইডি মাস্ট বি মিনিংফুল। ওকে, সো একটা ডেটা লিস্ট লিখছেন এভাবে। এই যে যে আইডিটা দিলাম আমরা এখানে, এবার এই আইডিটাকে আমরা কল করব। এর ভিতরে যে আইডিটা এখানে দিলাম, এবার যদি আমি যাই ধরেন এই যে ফার্স্ট নেমে যাচ্ছি, এই ফার্স্ট নেমের ভিতরে এসে এখানে লিখলাম লিস্ট একটা অ্যাট্রিবিউট, এর ভিতরে দিয়ে দিলাম টেস্ট। লিস্ট একটা অ্যাট্রিবিউট, এর ভিতরে দিয়ে দিলাম টেস্ট। এবার কি হবে, এখন যদি আমি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, এখন দেখেন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এগুলো সাজেশন দিচ্ছে। এগুলো কিন্তু উল্টাপাল্টা আসে নাই, এগুলো কিন্তু ব্রাউজারে ক্যাশ থেকে আসে নাই। ব্রাউজারে ক্যাশ থেকে আসছে এই কয়টা, এগুলো কোথা থেকে আসছে, ওখান থেকে আসছে। এখন যদি আপনি এখানে লেখেন HAB, এই যে আপনাকে সাজেশন দিচ্ছে। বা আমি যদি লিখি মনে করেন SO, সজীব হোসেন, সুধাংশু সরকার, মানে সাজেশন দিচ্ছে আর কি। আবার যদি AZ আজিজ খান চলে আসছে, এ দিলে মানে এখানে আপনি যেটা লিখতেছেন এটা যার ভিতরে পাবে সাজেশন দিবে। লিস্ট এর ভিতরে আইডিটা কল করে দিতে হয়। তো ডেটা লিস্ট কি কাজ করে, কেউ করতেছেন? দিস ইজ ডেটা লিস্ট, নাথিং এলস। এইভাবে আমরা ডেটা লিস্টটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, এখন অপশনের ক্লোজিং ট্যাগ নাই, অপশনের এভাবেই থাকবে এটা।
জাস্ট এভাবে দিয়ে দিলেই হবে। এখন এগুলো আমরা ভবিষ্যতে যে একটা রাখবো বাকিটা লুপের ভিতরে থাকবে, ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে আপনি ফিল্টারিং এর জন্য ইউজ করতে পারেন। ধরেন ডিস্ট্রিক্ট নেম 64টা জেলা আছে, এখন আপনি একটা ইনপুট বক্সে এভাবে নিয়ে এসে রাখলেন, এটা কোথাও আপনি ইউজ করবেন, তো তাকে আপনি এভাবে সার্চ দিয়ে দিলেন যে তুমি এম লিখলে এম দিয়ে যেগুলো সেগুলো আসবে, এরকম করতে পারেন। বা প্রোডাক্ট নেম ই কমার্স সাইটে প্রোডাক্ট নেম সার্চ দিবে, তো আপনি একটা একটা জায়গায় প্রোডাক্টের যত আছে ডাটা লিস্টের ভিতরে এগুলো লুপের মধ্যে রেখে দিলেন। এবার আপনি যে প্রোডাক্ট নেমের এখানে সে সার্চ দিবে, সে কিছু লিখলে ওই যে লিস্টটা আপনি দেখাইলেন যে এই প্রোডাক্ট আমার আছে। এটা খেয়াল করছেন? এটা আর কি অনেক সহজ এবং অনেক সুন্দর একটা কাজ HTML এর। দিস ইজ দ্য থিং, ডেটা লিস্ট এবং লিস্ট, এটা জাভাস্ক্রিপ্ট ছাড়া আগে চিন্তা করা যেত না, এখন এটা অনেক সহজ হয়ে পড়ছে। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি ডেটা লিস্টের কাজটাও আল্লাহর রহমতে দেখলাম। এখন আমরা যে একটা বাটন নেই এখানে, আর একটা রো নিচ্ছি, এখানে একটা টিএস দিলাম, এখানে টিডি দিলাম। এবার আমি এই ফর্ম একটা বাটন নিব আর কি এখানে। তো বাটন নেয়ার জন্য আমরা কি ইউজ করব দেখেন, এই জায়গাটায় একটু ব্যাপার আছে। তো যখন আমরা কোনো একটা বাটন নেই, বাটন নেয়ার জন্য দুইটা ট্যাগ আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে বাটন। খেয়াল করছেন? HTML এর এই দুইটা ট্যাগ আমরা ইউজ করতে পারি যখন আপনি বাটন তৈরি করতেছেন। আর একটা আছে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগটা আপাতত আমরা এখানে ইউজ করব না। যখন একটা ফর্ম সাবমিট হয়, HTML এর তিনটে ট্যাগ আছে যেগুলো দিয়ে আমরা বাটন তৈরি করতে পারি, ক্লিকেবল যেগুলো আর কি। তো বেসিক্যালি ফর্ম সাবমিট করার জন্য যেহেতু ইনপুট এলিমেন্ট, তো ফর্ম সাবমিট করার জন্য আইদার বাটন অথবা ইনপুট ইউজ করতে হয়। তো এই বাটন করার জন্য ইনপুটের টাইপ কি হতে পারে? ইনপুটের টাইপ হতে পারে বাটন, এর একটা ভ্যালু দিতে হবে, ধরেন দিলাম সেভ ইনফো। ইনপুটের টাইপ হতে পারে বাটন, ইনপুটের টাইপ হতে পারে সাবমিট, ইনপুটের টাইপ হতে পারে রিসেট। যখন আপনি বাটন বানাইতেছেন এই তিনটা হতে পারে ইনপুট টাইপ। সেমভাবে বাটনের ক্ষেত্রে ইনপুটের টাইপ দিলেন আপনি বাটন, এখানে লিখে দিলেন ধরেন সেভ ইনফো। বাটনের টাইপ হতে পারে বাটন, বাটনের টাইপ হতে পারে রিসেট, বাটনের টাইপ হতে পারে সাবমিট। এই আর কি, এর বাইরে আর কোনো কিছু নাই। এ কয়টা। যখন আপনি বাটন বানাইতেছেন আপনি ইনপুট এলিমেন্ট ইউজ করতে পারেন, তার টাইপ দিতে পারেন বাটন, সাবমিট অথবা রিসেট। আবার বাটনটাই ইউজ করতে পারেন, তার টাইপ দিতে পারেন বাটন, রিসেট আবার টাইপ। তো রিসেটটা বেসিক্যালি কি করে? রিসেটটা বেসিক্যালি ইনপুটগুলোকে আবার রিসেট করে, মানে সবগুলোকে এমটি করে দেয়। আর সাবমিটটা হইতেছে ফর্মটা সাবমিট করে, ইনপুট বক্সের ভিতরে ভ্যালু দেওয়ার পর। আর বাটনটা হইতেছে জাস্ট সাবমিট করে না, এটা জাস্ট একটা বাটনের মতো প্লে কাজ করে। ক্লিক করলে কোনো একটা কাজ আপনি করবেন জাভাস্ক্রিপ্টের বা অন্য কিছু একটা, সেক্ষেত্রে আপনি বাটন ইউজ করতে পারেন। সো বাটনের মাধ্যমে কিন্তু ফর্ম সাবমিট হয় না, রিসিটের মাধ্যমেও ফর্ম সাবমিট হয় না। ফর্ম সাবমিটের শুধুমাত্র সাবমিটের মাধ্যমে। আর বাটন আর রিসেটটা আমরা ভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আমি যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন আউটপুট কিন্তু সেম, সেভ ইনফো, সেভ ইনফো, সেভ ইনফো, সেভ ইনফো, সেভ ইনফো, সেম। অ্যাকচুয়ালি এখানে একটা ভুল হয়েছে, বানানলে এটা বড় হাতের হয়ে গেছে। সো সেম থিং, বাট ট্যাগ কিন্তু একই, সেম আউটপুট সেম। তো আপনার ডিসিশন থাকবে যে আপনি কোনটা দিয়ে বাটন বানাবেন। সেক্ষেত্রে আমাদের হয় বাটন বানানোর জন্য হয় এটি ইউজ করতে হবে অথবা এটা ইউজ করতে হবে, দুইটার যে কোনো একটা। এই দুইটার যে কোনো একটা আমরা বাটনের জন্য ইউজ করব, মানে সাব ফর্ম সাবমিট করার জন্য। বাকিগুলো আমরা আদার পারপাস ইউজ করে থাকি। ঠিক আছে? তো মোটামুটি আমাদের একটা মানে আমাদের যে বেসিক লেভেলের একদম, আমরা যখন কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে কাজ করব, তখন আমাদের এই বিষয়গুলো মোটামুটি একটা, এই যে এখানে যে ট্যাগগুলো আমরা প্র্যাকটিস করছি, এই ট্যাগগুলো দিয়ে আমরা মোটামুটি একটা ফর্ম তৈরি করতে পারবো। সেটা রেজিস্ট্রেশন ফর্ম হোক, প্রোডাক্টের ফর্ম হোক, ক্যাটাগরি ফর্ম হোক, ব্র্যান্ডের ফর্ম হোক, হ্যাঁ, ব্লক ফর্ম হোক, কমেন্টস ফর্ম হোক, যে কোনো এই বিষয়গুলো দিয়ে আমরা আপাতত কাভার আপ করতে পারি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এগুলো একটু মানে প্র্যাকটিস করেছেন কিনা আমি জানি না, প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, ডাটা লিস্টের যে আইডিটা,
এই আইডিটা ইউজ করব। আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনি এই ডাটাগুলা ইউজার যখন ইনপুট দিবে, এই ডাটাগুলো আপনি যেখানে সাজেশন আকার দেখাতে চাচ্ছেন সেখানে এটা লিখে দিবেন। দেখেন লাস্ট নেমে কিন্তু হবে না। আপনি যদি যান ফার্স্ট নেমে এটা হইতেছে, কিন্তু লাস্ট নেমে কিন্তু হবে না। দেখেন এখানে হবে না, কল করে না। এখানে আবার দিলে যদি লেখেন কল হবে। আপনি যদি লিস্টটা লাস্ট নেমে লিখে দেন তাহলে এখন লাস্ট নেমেও কল হবে। এবার ফার্স্ট নেমে হচ্ছে, লাস্ট নেমে হচ্ছে। ডাটা সেট আমরা অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় ইউজ করতে পারি, বাট এটা তো বাই ডিফল্ট এটার কোনো আউটপুট নাই। এটা কি বাই ডিফল্ট দেখা যেতেছে? না, এই জন্য এটাকে, জি, কোনো সমস্যা নেই। বাট টেবিলের ভিতরে সাধারণত যখন আপনি টেবিল লিখতেছেন, এখন টেবিলের ভিতরে আপনি যদি অ্যাকর্ডিং টু মানে W3C বলেন, টেবিলের ভিতরে থাকবে রো, রোর ভিতরে থাকবে কলাম। তো এখন যদি আমরা যদি এখানে যদি লিখি ডাটা লিস্টটা, কোনো সমস্যা নাই, বাট এটা কিন্তু ভুল হবে। এখানে লেখা যাবে না। আপনি ডাটা লিস্টটা যদি টেবিলের ভিতরে লিখতে চান তাহলে কোনো টিডির ভিতরে লিখতে হবে। কারণ টেবিলের ভিতরে আমরা যাই লিখি টিআর এর ভিতরে না, টিডির ভিতরে। আপনি এখানে লিখতে পারেন, এখানে লিখতে পারেন, অথবা এখানে লিখতে পারেন, সমস্যা নাই। ইন এসেন্স যেহেতু এটা একটু অন্য কাজ, সেটাকে আমি বাইরেই লিখতেছি আর কি। এমন যে না টেবিলের ভিতরে এগুলো কাজ করবে, সমস্যা নেই। বাট রাইট, সুবিধা মতো আপনার যেখানে মতো সেখানে লেখেন, কোনো সমস্যা নেই। বাট ওই যে টেবিলের ভিতরে লিখলে টিডির ভিতরে লিখতে হবে। হ্যাঁ, ওইগুলোকে বাইরে রাখাটাই ভালো। ঠিক আছে। আচ্ছা, আমরা আরো কয়েকটা জিনিস একটু দেখি এই ইনপুট এলিমেন্টের। তো যখন এরকম একটা ফর্ম হইতেছে তখন আমরা এখানে আরেকটা, এখানে যে ওয়াটারম্যাট কালার লিখতে পারি আমরা, সেটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার। তো প্লেস হোল্ডারের ভিতরে বলে দিলাম ইন্টার ইয়োর ফার্স্ট নেম, এ কথাটা লিখে দিলাম। এবার যদি রিলোড দিই, দেখেন এখানে দেখাচ্ছে ইন্টার ইয়োর ফার্স্ট নেম। সো এটা আপনি প্লেস হোল্ডার দেখাতে পারেন, আমরা জানি সবাই। আচ্ছা, এখন এখানে বাই ডিফল্ট যদি আপনি কোনো কিছু প্রিন্ট করতে চান সেটা ভ্যালুর মধ্যে লিখে দিতে হয়। আমি ভ্যালুর মধ্যে লিখে দিলাম ধরেন হাবিবুর রহমান। এখন কি হবে, এবার যদি রিলোড দিই, দেখেন এখানে হাবিবুর রহমান চলে আসছে। এটা কিন্তু ডেটা, এটা কিন্তু প্লেস হোল্ডার না। সো এইভাবে আপনি জিনিসটাকে দেখাইতে পারেন ভ্যালুর ভিতরে সরাসরি দিয়ে। এখন ফার্স্ট নেম কেউ মনে করেন লেখা শুরু করছে আল্লাহর রাস্তে, এটা থামতেছে না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম, ওই যে আপনারা তো ধামাল ছবি দেখছেন, দেখছেন না? কয় কি যে কতক্ষণ লাগবে পৌঁছাইতে, কয় নিক নেম বাধাতে, মানে বলতে বলতে। এখন কারো ফার্স্ট টাইম যদি ওইরকম হয় তাহলে তো মুশকিল, তাই না? কারণ সে লিখতেই আছে লিখতেই আছে, সে দেখি কি হয়, দেখি কি হয়। তো এখন শেষ হয় না। এখন এটাকে তো ব্রেক দিতে হবে, নাহলে তো আপনার প্রোগ্রাম হ্যাং করবে। তো এই জন্য আপনি চাইলে ব্লক করে দিতে পারেন, ওই যে ম্যাক্স লেন্থ ইউজ করতে পারেন। ম্যাক্স লেন্থ, হ্যাঁ, কি ম্যাক্স লেন্থ কিনতে পারো, যে অস্ট্রেলিয়ার প্লেয়ারের নাম না, ঠিক আছে? ওর নাম কিছু ম্যাক্সওয়েল, হ্যাঁ। তো এই যে ম্যাক্স লেন্থের এখানে ধরেন আমরা দিয়ে দিলাম কথার কথা 10। ম্যাক্স লেন্থে বলে তখন 10 দিয়ে দিলাম। এবার যদি রিলোড দিই, এখন দেখেন এখানে ইনপুট দিচ্ছি, এই যে 10টার বেশি আর যাবে না, কোনো অবস্থাতেই আর যাবে না। সো দিস ইজ দ্য বেস্ট ভ্যালিডেশন এভার ইন HTML টু কন্ট্রোল দ্য টেক্সট লিমিট ইন এনি ইনপুট এলিমেন্ট। মানে এটা হচ্ছে বেস্ট। আপনি জাভাস্ক্রিপ্ট অথবা পিএসপি দিয়ে, অথবা সি শার্প দিয়ে, অথবা পাইথন দিয়ে, মানে সি শার্প, পাইথন, পিএসপি এগুলো তো সার্ভার ল্যাঙ্গুয়েজ, বা জাভাস্ক্রিপ্ট। তো এখন জাভাস্ক্রিপ্ট যদিও সার্ভার ল্যাঙ্গুয়েজ না, বাট এই সমস্ত ল্যাঙ্গুয়েজে যখন আপনি ভ্যালিডেশন দিবেন সেটা কিছুটা টাইম কনজিউমিং। সবচেয়ে বেস্ট হচ্ছে HTML। HTML দিলে সেটা মনে করেন একদম সাথে সাথে লোড হয়ে যায়, সেটা কোনো মানে ডিলে হয় না। এর জন্য আপনি যখন তাকে ভ্যালিডেট করতেছেন, আপনি চেষ্টা করবেন HTML এর স্ট্রাকচারটা সুন্দর রাখতে। এটা সবসময় মনে রাখতে হবে। HTML এর স্ট্রাকচারটা যদি সুন্দর হয় তাহলে সেটা এসইওতে একদম 100 দৌড়াবে। আর HTML এর স্ট্রাকচার যদি উল্টাপাল্টা হয় তাহলে এসইওতে ধরা খাবেন, মার খাবেন। আপনি যত ভালো করে কোড লেখেন না কেন, কোড যত অপটিমাইজ করেন, যদি HTML ঠিক না হয় তাহলে আপনার ওটা বেল নাই, আপনার কোডের কোনো বেল নাই, আসলেই বেল নাই। আপনি পিএইচপি ফাটাই ফেলতে পারেন, সমস্যা নাই। আপনি সব কিছু ফাটাই ফেলেন, খালি HTML ফাটাতে পারেন না, আপনার ফাটানোর কোনো বেল নাই, আসলেই বেল নাই। আপনাকে HTMLটাই ভালো করে জানতে হবে, অ্যান্ড দিস ইজ ট্রু।
এটা আমাকে আমার এক ওস্তাদ বলছিল অনেক আগে, আমিও তখন বুঝি নাই, এর লগে বলছি মজা করে আমার সাথে, সিনিয়র মানুষ তো মজা করে। বাট এখন বুঝতেছি যে না, উনি ঠিক কথা বলছিল। উনি আমাকে বলছিল যে হাবিব, আমি বলছিলাম আমি কি করবো, কয় তুমি এইচটিএমএল করো। আমি বললাম কি কন এগুলো, ফাজলামি করতেছেন নাকি? এটা অবশ্য কই নেই, মানে বলছি কি কন এগুলো, এইচটিএমএলই করবো। মন খারাপ হয়ে গেছিল যে মনে হয় আমার আন্ডার এস্টিমেট করতেছে, যে হ্যাঁ পারে অনেক কিছু, ঠিক আছে এইচটিএমএল করতে কইতেছে। আমি তখন অ্যাঙ্গুলার পছন্দ করতাম, আমি তখন খালি অ্যাঙ্গুলার করতে দেন, অ্যাঙ্গুলার করি। তখন কয় তুমি এইচটিএমএল করো। তো এখন বুঝতেছি, কারণ এখন আসলে অনেকগুলো প্রজেক্ট একসাথে ম্যানেজ করতে হয়, অনেক জায়গায় কাজ করতে করতে এখন বুঝতে পারতেছি যে না আসলে এইচটিএমএলই সব। সো এইচটিএমএল এর প্রশংসা করতেছি না, এইচটিএমএল এর বেশি বেশি বলতেছি না, আসলে এইচটিএমএলই সব। এটা আপনি আমার সাথে একমত হবেন টুডে অর টুমোরো। আচ্ছা, এখন দেখেন, সো ম্যাক্স লেন দিয়ে আপনি ব্লক করে দিতে পারেন যে সে কতগুলো ক্যারেক্টার দিবে, বাস এতটুকুনি মোটামুটি আমরা জানলেই হবে আপাতত। আর আমরা যে রিকোয়ার্ড দিয়ে দিতে পারি যে এই ফিল্ডটা যদি ভ্যালিডেট থাকে, এটা অবশ্য এখন বোঝা যাবে না, আমরা যখন পিএসপি দিয়ে কাজ করব তখন বোঝা যাবে আর কি, সার্ভার ল্যাঙ্গুয়েজ থাকলে। কারণ এই ফর্মটা আমরা এখন সাবমিট করবো, আমরা ফর্মটা সাবমিট করব যখন পিএসপি দিয়ে করব তখন। বাট আপাতত আপনি এই এইচটিএমএল যে টুকটাক প্র্যাকটিসগুলো করলেন, এগুলোতে আপনার অনেক সোয়াব পাবেন আপনি। আচ্ছা, তো আমরা প্লেস হোল্ডার দেখলাম। এখন এখানে আরেকটা জিনিস আমাদের বাদ গেছে, খেয়াল করেন নাই, আমি খেয়াল করি না, আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এরপর ধরেন তার মোবাইল নাম্বারটা আমরা দিব। তো আমি এখানে আর একটা টিআর নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডের পরে আমি আর একটা টিআর এর ভিতরে, টিএস এর ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ভুলে গেছিলাম। এখন ফোন নাম্বারের ক্ষেত্রে ইনপুটের টাইপটা আমি কি দিব, ইনপুট টাইপটা আমি কি দিব? সো টাইপটা আমি টেক্সট দিতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, নেম দিয়ে দিলাম, ফোন নাম্বার। এখন আমি এখানে টেক্সট যদি দিয়ে দেই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। ফোন নাম্বার, সে এখন ফোন নাম্বার সে এবিসিডি এটাও লিখতে পারতেছে। সো আমরা যখন ফোন নাম্বার নিব তখন ইনপুট টাইপটা বলে দিব হচ্ছে নাম্বার। কারণ নাম্বার যখন বলে দিচ্ছি ইনপুটের টাইপটা, তখন আপনার এখানে দেখেন, এখানে আর সে এবিসিডি যাবে না, শুধু নাম্বার যাবে। একটা ক্যারেক্টার যাইতে পারে, সেটা হচ্ছে ই, বিকজ ই ইজ টেন্স টু এক্সপোনেনশিয়াল। ই, এটা ওই যে ম্যাথে আমরা পড়ছিলাম, যারা ম্যাথের স্টুডেন্ট ভালো জানতে থাকবেন, ইটা অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যালের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না ফাহিম? আপনি তো মনে হয় ম্যাথ পারেন ভালো। আচ্ছা, তো এখন এখানে 01815 এগুলো দেখেন এভাবে যাবে আর কি। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। ওকে, সো এটা ব্যাপারগুলো আর কি। ফোন নাম্বারটা আমরা ইনপুট নাম্বার দিয়ে দিব। আচ্ছা, তো যাই হোক, এই মোটামুটি আমাদের ব্যাপার স্যাপারগুলো টুকটাক ছিল আর কি ফর্মের ক্ষেত্রে। আমি জাস্ট 5 মিনিট একটা ব্রেক দিচ্ছি, অনেক কথা বলছি, আপনারা একটু রেস্ট নেন। 5 মিনিট পর আমরা সিএসএস শুরু করব। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে এগুলো নিয়ে, বা আপনার কোনো জানা অজানা, বা আপনি কিছু জেনে থাকলে সেটা বলতে পারেন, কোনো জানা থাকলেও বলতে পারেন। ঠিক আছে, 5 মিনিটস ব্রেক। ওকে, কি অবস্থা বলেন, দেশের কি অবস্থা বলেন? যাক, আল্লাহ ভরসা, কি করবেন এখন, আর নিয়ে নেন আর কি। ওকে, সুধাংশু কিছু বলতেছিল মনে হয়, আজব ব্যাপার। আজকে সুধাংশুর হাসিটা দেখলাম না, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আর কেমন আছি, আপনি কোনো খোঁজ খবর নেন না, কেমন থাকি বলেন? আপনার সাথে দেখলামই না একবারও, কেমনি ভালো থাকি কম। ওকে, যাই হোক, ভালো আছি সুধাংশু সাহেব। আপনি প্র্যাকটিস করতেছেন তো নাকি? হ্যাঁ, এই বিষয়গুলোকে কিন্তু আন্ডার এস্টিমেট করেন, এগুলো প্র্যাকটিস করেন, নাহলে কিন্তু পরে আহ, কিছুই হবে না, আবার অনেক কিছু হইতেও পারে। ওকে, সো আমরা কাজ করি। আমরা মোটামুটি এইচটিএমএল এর বেসিক টুকটাক কাজ করলাম, টেবিল এবং ইনপুট এলিমেন্ট, এটার উপর একটা প্র্যাকটিস আমাদের হচ্ছে। এখন আমরা লেআউট তৈরি করব, একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের নেক্সট প্র্যাকটিস হচ্ছে গ্রিড সিস্টেম, সিএসএস এর। তো আমরা এইচটিএমএল দিয়ে যতটুকুন কাজ করলাম ততটুকুন আমাদের মোটামুটি একটা বেসিক প্র্যাকটিস ছিল। এখন আমাদের নেক্সট প্র্যাকটিসের বিষয় হচ্ছে সিএসএস। সো সিএসএস নিয়ে প্র্যাকটিস করার আগে
যদি দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে সিএসএস আসলে বিষয়টা কি। সিএসএস হচ্ছে একটা ক্লাস বেসড একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সিএসএস হচ্ছে ক্লাস বেসড একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। সিএসএস এর কাজ কি? সিএসএস এর কাজ হচ্ছে আমরা এইচটিএমএল দিয়ে যে ওয়েব পেজটা তৈরি করার চেষ্টা করতেছি, সেই ওয়েব পেজটার আউটলুকটাকে আমরা সুন্দর করব সিএসএস দিয়ে। এই যে আমরা এখানে এভাবে বলতে নিছিলাম যে আমরা ওয়েব পেজ ডিজাইন করব তিনটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। তো এইচটিএমএল কিন্তু শেষ হয় নাই। একটা জিনিস মনে রাখবো, আমরা আমরা যেটা শুরু করতেছি সেটা কখনোদিন শেষ হবে না, কিয়ামতের আগ পর্যন্ত চলবে যদি আপনি এই ট্র্যাকে থাকেন। এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ নাই। এই যে আজকে সিএসএস শুরু হচ্ছে, সিএসএস এর আর শেষ হবে না, এটা চলতেই থাকবে শেষ পর্যন্ত। এরপরে জাভাস্ক্রিপ্ট শুরু, এটাও শেষ হবে না, চলতে থাকবে শেষ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তো সিএসএস ব্যাপারটা কি যদি আমরা একটু এভাবে বলি, যে সিএসএস বেসিক্যালি একটা ক্লাস বেজ একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। সিএসএস ক্লাস বেজ একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এখন যার ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই সিএসএস ল্যাঙ্গুয়েজটা যে ভদ্রলোক নিয়ে আসে, ওনার নাম হচ্ছে হ্যাকন উইলিয়াম লি। উনি অপেরা যে ব্রাউজারটা আছে, অপেরা ব্রাউজারের মালিক। উনি অপেরা ব্রাউজারটা বানাইছে। আমরা যে অপেরা মিনি ব্রাউজারটি ইউজ করি, ওই ব্রাউজারটা যে ভদ্রলোক বানাইছে, ওনার নাম হইতেছে হ্যাকন উইলিয়াম লি। ওনার কোম্পানির নাম হইতেছে অপেরা কর্পোরেশন। তো উনি এই সিএসএস ল্যাঙ্গুয়েজটা বানাইছে। আমরা একবার ওনার এক ঝলক দেখে আসি। যদি লিখি সিএসএস ফাদার, এই যে দিস ইজ দ্য ম্যান হু ইনভেন্টেড সিএসএস। বিশিষ্ট ভদ্রলোক, ওনার নাম হচ্ছে হ্যাকন উইলিয়াম লি। উনি এই আপনার 1994 দিকে আর কি এটা আসছে, এখানে লেখা আছে দেখেন, ফার্স্ট সিএসএস প্রপোজাল 10th অক্টোবর 1994। ঠিক আছে? তো দিস ইজ দ্য থিং। তারপরে তো আস্তে ধীরে সিএসএস যখন আসে, তখন সিএসএস 1 আকারে আসে, সিএসএস 2, এরপরে সিএসএস 3। আমরা সিএসএস 3 প্র্যাকটিস করবো আর কি এই কোর্সের ভিতরে। ঠিক আছে? তো সিএসএস 1 এবং 2টা এটা চলে গেছে, এখন আমরা সিএসএস 3টা প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো যখন সিএসএস এর কথা আসে, তো সিএসএস বলা হচ্ছিল একটা ক্লাস বেজ একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। তাহলে সিএসএস এর যে ক্লাস দ্বারা গঠিত একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ, তাহলে সিএসএস যে ক্লাস, সেই ক্লাসের স্ট্রাকচারটা কীরকম? তো বলে যে বেসিক স্ট্রাকচার অফ সিএসএস ক্লাস আমরা জানি যে তিনটা সিলেক্টর লিখতে হয়, এরপর একটা কার্লি স্টার্ট কার্লি ক্লোজ, মানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর প্রপার্টি, এরপরে ভ্যালু। এ হচ্ছে সিএসএস এর ক্লাস। এভাবে আমরা মাল্টিপল প্রপার্টি লিখতে পারি যার আন্ডারে মাল্টিপল ভ্যালু থাকে। ওকে? আচ্ছা, এখন এই প্রপার্টিগুলো প্রিডিফাইন, মানে আমরা যা মন চাই তাই লিখতে পারবো না, এবং ভ্যালুগুলো অ্যাকর্ডিং টু প্রপার্টি প্রিডিফাইন। সিএসএস এর প্রপার্টিগুলো প্রিডিফাইন, ভ্যালুগুলো অ্যাকর্ডিং টু প্রপার্টি প্রিডিফাইন। আমরা এইচটিএমএল দিয়ে যে ওয়েব পেজটা তৈরি করা হচ্ছে, এই যে এখানে আমরা বলতেছিলাম এভাবে যে তিনটা পার্ট একটা ওয়েব পেজের, প্রথমে স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা এইচটিএমএল দিয়ে আমরা পারি। আপনারা সবাই একটা ওয়েবসাইট বানাইছেন শুধু এইচটিএমএল দিয়ে, তার একটা স্ট্রাকচার আছে, তার ভিতরে কন্টেন্ট আছে, এবার তার প্রেজেন্টেশন ঠিক করতে হবে, এই জন্য সিএসএস লাগবে। তো সিএসএস প্রেজেন্টেশনটা সুন্দর করবে আর কি, আমরা এইচটিএমএল এর প্রেজেন্টেশনটাকে কন্ট্রোল করবো সিএসএস দিয়ে। তো আমাদের ক্লাস লিখে লিখে সিএসএস করতে হবে। তো সিএসএস এর ক্লাসের সিলেক্টর তিন টাইপের হতে পারে। এইচটিএমএল এর ট্যাগ, এইচটিএমএল এর যতগুলো ট্যাগ আছে সেগুলো আমরা সিএসএস সিলেক্টর হিসেবে ইউজ করতে পারি। ইউজার ডিফাইন নেম, আমরা আমাদের ইচ্ছে মতো নাম দিতে পারি। আর হচ্ছে স্পেশাল সিনটেক্স, এগুলো কিছু কিছু প্রিডিফাইন্ড সিনটেক্স আছে যেগুলো আমরা ইউজ করতে পারি অ্যাজ এ সিলেক্টর। এই যে সিলেক্টর কি কি হতে পারে সেটা বলতে নিছিলাম আর কি, তিন ধরনের জিনিস হতে পারে। তো সিএসএস এর ক্লাস আমরা কোথায় লিখবো? আমরা ডট এইচটিএমএল এবং ডট সিএসএস এই দুই ধরনের ফাইলের ভিতরে আপাতত সিএসএস লিখবো। ডট এইচটিএমএল ফাইল লিখতে পারবো, ডট সিএসএস ফাইল লিখতে পারবো। ওকে? আচ্ছা, ভবিষ্যতে আমরা আরো অনেক ফাইলের ভিতরে সিএসএস লিখবো। ওকে? তাহলে এখন আমাদের এখানে একটা এইচটিএমএল ফাইল দেওয়া আছে, তো আমরা এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা কিছু সিএসএস কোড লিখবো।
তো একটা HTML ফাইলের দুইটা পার্ট, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। খেয়াল করছেন? HTML ফাইলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো আমরা CSS এর কোড হেডের ভিতরে লিখতে পারি, আবার বডির ভিতরে লিখতে পারি। তো হেড অথবা বডি যেখানেই লেখেন না কেন, আপনাকে HTML এর স্টাইল ট্যাগটা ব্যবহার করতে হয়। তো আমি যদি হেডের ভিতরে লিখি, হেডের ভিতরে এখানে HTML এর স্টাইল ট্যাগ দিয়ে শুরু করলাম, স্টাইল ট্যাগ দিয়ে শেষ করলাম। কেমন? এর মাঝখানের যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে CSS এর ক্লাস লেখার এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, এখন এখানে এসে আমরা যদি লিখি ধরেন h1, এখানে যে সিলেক্টর, CSS ক্লাসের সিলেক্টর হতে পারে HTML এর ট্যাগ। এভাবে ক্লাস লিখতে হয় না, প্রথমে থাকে সিলেক্টর, এরপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর প্রপার্টি, এরপরে ভ্যালু, CSS এর ক্লাস। তো সিলেক্টর হতে পারে তিনটে জিনিস, HTML এর ট্যাগ, HTML এর ট্যাগ লিখলাম h1, ধরেন এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, দিলাম ধরেন রেড, এবার ফন্টের কালার দিলাম হোয়াইট, এই দুইটা প্রপার্টি লিখলাম। তো h1 এটা একটা সিলেক্টর, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। এখন আমাদের এই বডির ভিতরে যতগুলো h1 ট্যাগ থাকবে, ধরেন এখানে আমাদের তিনটে হেড অন ট্যাগ আছে, তিনটে প্যারাগ্রাফ ট্যাগ আছে, তিনটে হেডিং আছে, তিনটে প্যারাগ্রাফ ট্যাগ আছে। ওকে, তো আমি এভাবে HTML এর ট্যাগের নাম দিয়ে যদি দেই, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখতে পাচ্ছি যে সবগুলোই এভাবে পেয়ে যাচ্ছে। এই যে CSS এর ব্যাকগ্রাউন্ড কালার রেড, ফন্টের কালার হোয়াইট, এগুলো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন দিস ইজ HTML এর ট্যাগ। এবার ইউজার ডিফাইন নেম, এখন ইউজার ডিফাইন নেম দিলাম, ধরেন এখানে দিলাম হচ্ছে ডেমো, আমি ইচ্ছে মতো একটা নাম লিখলাম। এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দিই, এখন কিন্তু পাচ্ছে না। এখন যখন একটা CSS এর ক্লাসের সিলেক্টর ইউজার ডিফাইন নেম, তখন এটাকে এখানে কল করে দিতে হবে। এই দুটো জিনিসই আপনি যাকে দিতে চান সেখানে কল করে দিতে হয়। তো একটা CSS এর ক্লাসকে HTML ট্যাগের ভিতরে আমরা আইডি দিয়েও কল করতে পারি, আবার আমরা ক্লাস দিয়েও কল করতে পারি। তো আইডি দিয়ে যদি কল করি, ধরেন আইডি দিয়ে লিখলাম ডেমো, তাহলে আইডি দিয়ে কল করলে তার আগে একটা হ্যাশ দিতে হয়। CSS এর একটা ক্লাসকে আমরা যদি আইডি দিয়ে কল করি, তাহলে ক্লাসের নামে নাকি হ্যাশ দিতে হয়। ঠিক আছে, এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এটা কাজ করতেছে। আবার আমি এই CSS এর ক্লাসটাকে আমি এই ক্লাস দিয়েও কল করতে পারি। ক্লাস দিয়ে যদি কল করি, তখন ডেমোর আগে দিতে হয় কি ডট, এটি আর কিছু না, নামের আগে একটা ডট দিতে হয়। এখন দেখেন ডেমো ক্লাসটা প্রথম হেডিং এর মধ্যে কল করা আছে, সেকেন্ডের মধ্যে কল করা আছে, কোনটার মধ্যে পাবে বলেন তো? সেকেন্ডটাই পাবে। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন এখন যে সেকেন্ড টাইপ আছে, প্রথমটা পায় নাই। সো দিস ইজ দ্য থিং। এখন আমরা যদি এখানে যদি ক্লাস দিয়ে দিই, তাহলে এবার সবগুলোতেই পাবে। ক্লাস দিয়ে কল করলাম, এবার যদি যাই সবগুলোতেই পাবে। সো ক্লাস এটা মাল্টিপল জায়গায় পায় আর কি। ঠিক আছে, আর আমরা যদি আইডি দিয়ে দেই, যেখানেও আইডি দিলাম, এখানেও আইডি দিলাম, এখানে যদি হ্যাশ দেই, তাও কিন্তু পাবে, বাট দিস ইজ ইলিগাল। এখন কিন্তু পাইছে, দেখেন কারণ কি, এই দুইটা এলিমেন্টের আইডি কি হয়ে গেছে, সেম হয়ে গেছে না? তো দুটো জিনিসের আইডি কখনোই সেম হবে না। দুটো জিনিসের আইডি যখন সেম হতে পারে, যখন ভুল হবে, তাই না? ওই যে আমাকে একজন বলছিল যে 5 আর 5 যোগ করলে 11 হয় কখন? আমি বলছি এটা অসম্ভব, 5 আর 5 যোগ করলে জীবনেও 11 হবে না। সে বলছে না, হতে পারে। আমি বলছি কখনোই হবে না। সে বলছে হতে পারে। আমি বললাম যে অসম্ভব, আসলে কি 5 আর 5 যোগ করলে 11 হবে? তো হতে পারে, তো কখন হবে? যখন ভুল হবে তখন। বুঝছেন না? যখন ভুল হবে। সাংঘাতিক জিনিস মানে কি, সে আমার সাথে সেই বলছে, আমি বলছি 5 আর 5 যোগ করলে 11 হয় কখন? আমি বলছি এটা অসম্ভব। তুমি কি সুস্থ? তুমি কি অসুস্থ? যাও ঘুমাবো, যাও, মনে হয় কি সমস্যা বুঝতেছি না, ঘুমায় আসো। বলছে না, 5 আর 5 যোগ করলে 11 হতে পারে। কখন হবে? যখন ভুল হবে। ভেরি সিম্পল। সেই জন্য দুইটা আইডি এক হতে পারে যখন ভুল হবে, বাট ন্যাচারালি দুইটা আইডি কখনোই সেম হবে না। ঠিক আছে, তাহলে আমরা বাট ক্লাস এটা মাল্টিপল হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আসলে ক্লাসের নামের আগে ডট দিব না হ্যাশ দিব, এটা নিয়ে একটা অনেকেই গসিপিং করে যে আমরা ডট দিব নাকি হ্যাশ দিব। সো অ্যাকচুয়ালি কোনটা ভালো? অনেকে বলে যে ক্লাস তো মাল্টি, নো, দিস ইজ ফলস অ্যান্সার।
ক্লাস ভালো, কারণ ক্লাস মাল্টিপল ইউজ করা যায়, এটা না, আসলে দুটোই ভালো, আপনাকে যখন যেটা ইউজ করতে হয়। এখন আপনাকে বলতেছে, আপনাকে আমি একটা টি শার্ট দিলাম, আপনাকে আমি একটা জ্যাকেট দিলাম, আপনি বলছেন কোনটা ভালো, আপনি বলতেছেন জ্যাকেট ভালো, আচ্ছা ঠিক আছে, আর 3 মাস যাক, 2 মাস যাক, এরপরে কোনটা ভালো? কথা কোন না কে? সো সিচুয়েশন যখন যেটা ফেভার করবে তখন সেটা ইউজ করতে হবে। পোশাক গেঞ্জিও ভালো, পোশাক জ্যাকেটও ভালো, এক এক সময় এক একটা, ঠিক আছে, এটাই। তো দিস ইজ দ্য থিং। সো আইডিও ভালো, ক্লাসও ভালো, যখন যেখানে যেটা যায় তখন সেখানে সেটা ইউজ করতে হবে, দ্যাট ইজ, এটাই, আর কিছু না। তো যাই হোক, এবার ক্লাস মাল্টিপল ইউজ করা যায়, আইডি মাল্টিপল ইউজ করা যায় না, দিস ইজ দ্য থিং। আবার আমরা চাইলে এক এইচটিএমএল ট্যাগের ভিতরেও সিএসএস লিখে দিতে পারি। ধরেন এই পি ট্যাগের ভিতরে এখানে আমরা এভাবে স্টাইল দিয়ে, এই স্টাইল প্রপার্টির মাধ্যমে এখন যদি বলে দিই ব্যাকগ্রাউন্ড কালার, বলে দিলাম ব্লু বা ব্ল্যাক বলে দিলাম, আর ফন্টের কালার বলে দিলাম ধরেন হোয়াইট। সো এইচটিএমএল এলিমেন্টের ফন্টের কালার চেঞ্জ করার জন্য কালার প্রপার্টি ইউজ করা হয়, আর ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেয়, দেখেন এটা এরকম হয়ে গেছে। সো এটাকে বলে, হ্যাঁ, ইনলাইন সিএসএস, হ্যাঁ, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, রাইট। এটাকে বলা হয় ইনলাইন, এটাকে বলা হয় ইন্টারনাল। হ্যাঁ, তিনভাবে, হ্যাঁ, জি, এক্সটার্নাল, হ্যাঁ। সো এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ইনলাইন, আর একটা হবে এক্সটার্নাল। এক্সটার্নাল হবে যখন আমি সিএসএস ক্লাসের ভিতরে, মানে সিএসএস ফাইলের ভিতরে যখন লিখবো, ওইটা হবে এক্সটার্নাল, ঠিক আছে। তো এখন এভাবে আমরা লিখলাম। তো সিএসএস এর ক্লাস কিভাবে লিখতে হয়, ক্লাস কিভাবে কল করতে হয়, এবং এইচটিএমএল ট্যাগের ভিতরে কিভাবে সিএসএস এর ক্লাস লিখতে হয়, এগুলো সবই আপনারা জানেন, আমি জানি এখানে যারা আছেন। তারপর এগুলো বলতেছি, এখন দুইটা ক্লাস, প্রথম ক্লাসটা, আজকের ক্লাসটা আসলে মোটামুটি একদম ভেরি বেসিক। ইনফ্যাক্ট আগামী ক্লাস থেকে আমাদের মোটামুটি সিএসএস যখন আমি শুরু করব, তখন ব্যাপারগুলো আপনি আরও একবার প্র্যাকটিস করলে তখন আপনার ভালো হবে আর কি। আপনি যতই জানেন, তারপর আপনার প্র্যাকটিসটা ভালো হবে আগামী ক্লাস থেকে, অ্যান্ড দিস ইজ ট্রু। দেখা রাখতে, দেখে রাখবে, ওই তো সিএসএস এর যে বেসিক ব্যাপারগুলো, প্রপার্টিগুলো দেখবো, মার্জিন প্যাডিং এগুলো দেখবো আর কি, মার্জিন প্যাডিং, তারপরে হাইট ওয়াইটের ডাইমেনশন প্রপার্টিগুলো দেখবো, এই তো। আর গ্রিড সিস্টেম দেখবো, সিএসএস এর গ্রিড, গ্রিডে ঢুকবো, মার্জিন প্যাডিং এগুলো করার পরে গ্রিডে ঢুকবো আর কি, ঠিক আছে। সিএসএস এর বেসিক যে গ্রিডটা, সেই গ্রিডটা যদি আপনি করতে পারেন, করতে তো পারেন অবশ্যই, আপনার এখানে যারা আছেন, এটা আমার এখানে যাদের সাথে ডিরেক্ট আমি কাজ করছি, ফাহিম, সজীব, জুয়েল, এরা মনে হয় গ্রিড জানেন, আতিকও জানতে পারেন, আমি জানি না জানেন কিনা, আতিকুর রহমান। তো বাট বাকিদের সাথে আমার ডিরেক্ট কাজ করা হয় নাই, আপনারা জানতেও পারেন, নাও জানতে পারেন, জাহিদ হাসান, মেহেদি হাসান। তো এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার আর কি, ঠিক আছে। সো আজিজ জানেন, মাস আইটি যিনি আছেন আর কি, আজিজ জানার কথা, আজিজের আর কি গ্রিড সিস্টেম। আমরা বিআই টিমে একসাথে কাজ করছিলাম, তো যাদের নাম মেনশন করলাম, এনিওয়ে। তো এই হইতেছে সিএসএস এর ব্যাপার। আর একটা হইতেছে সিএসএস এর আমাদের এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করব। তো আমাদের এইচটিএমএল ফাইলটা যেখানে আছে, সেখানে আমি যেমন একটা সিএসএস ফাইল নেই, আমি ধর একটা নাম দিলাম স্টাইল ডট সিএসএস। তো যে কোনো কিছু নাম দিতে পারেন ফাইলের, বাট এক্সটেনশনটা হবে ডট সিএসএস, এক্সটেনশনটা হবে ডট সিএসএস। এবার এই সিএসএস ফাইলের ভিতরে ধরেন আমি একটা ক্লাস লিখলাম টেস্ট, ক্লাস লিখলাম টেস্ট, এর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো, আর ফন্টের কালার দিলাম ধরেন গ্রিন। সো একটা ক্লাস নিলাম টেস্ট, সো একটা ক্লাস টেস্ট, এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, আর এটা হচ্ছে সিএসএস এর ফাইল। এই ফাইলের ভিতরে পুরো এনভায়রনমেন্টটাই সিএসএস লেখার এনভায়রনমেন্ট। এখানে এইচটিএমএল ফাইলে যেমন স্টাইল ট্যাগের ভিতরে লিখলাম, আবার এইভাবে স্টাইল প্রপার্টির ভিতরে লিখলাম, বাট সিএসএস ফাইলের ভিতরে এই পুরো এনভায়রনমেন্টটাই সিএসএস এর, এখানে কিছু লিখতে হবে না, জাস্ট ক্লাসের নামগুলো লিখলেই হবে। তো এভাবে আমরা লিখে দিলাম। এখন এই সিএসএস এর এই ক্লাসটাকে আমি এইচটিএমএল ইউজ করব। তো ধরেন আমি এই পি ট্যাগের ভিতরে এখানে লিখে দিলাম, এখানে ক্লাস দিয়ে, যেহেতু এখানে টেস্টের আগে ডট দেওয়া হয়েছে, সো আমি এটাকে ক্লাস দিয়ে টেস্টটাকে কল করে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখতে পাচ্ছি পাই নাই। কারণ কি, এটা একটা আলাদা ফাইল, এটা একটা আলাদা ফাইল, দুইটা ফাইল একসাথে কাজ করতে গেলে কি করতে হয়, লিঙ্ক করতে হবে, তাই না? তো আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস ফাইলে লিঙ্ক করব। তো আমরা জানি একটা এইচটিএমএল ফাইলের সাথে সিএসএস ফাইল লিঙ্ক করার জন্য এইচটিএমএল এর লিঙ্ক ট্যাগ ইউজ করতে হয়। সো আমরা এই হেড ট্যাগের ভিতরে সাধারণত এই কাজটা করে থাকি।
তো টাইটেলের নিচে এসে এখানে লিখলাম লিংক, এখানে রিলেশনের ভিতরে দিয়ে দিব হচ্ছে স্টাইল শিট, আর হাইপার রেফারেন্সের ভিতরে আমরা ওই ফাইলের পাথটা দিয়ে দিব এইচআরএফ এর ভিতরে ফাইলের পাথটা। তো এখন আমাদের এইচটিএমএল ফাইল এবং সিএসএস ফাইল কি একই জায়গায় আছে না? এই জন্য জাস্ট ফাইলের নামটা দিয়ে দিলেই হবে স্টাইল ডট সিএসএস। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিই, এই দেখেন এটা হয়ে গেছে। আমি যদি এখানে যাই ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, ধরেন এখানে ফন্ট সাইজ করে দিলাম ধরেন 50 পিক্সেল। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দিই, দেখেন লেখাটা বড় হয়ে গেছে, এটা পাইছে। হ্যাঁ, ওকে, সো দিস ইজ দ্য থিং আলটিমেটলি। এখন এই সিএসএস এর ফাইলটা সাধারণত এইচটিএমএল ফাইল যেখানে আছে, সিএসএস এর ফাইল দুইটা একসাথে লেখা হয় না। তো সিএসএস এর ফাইলটা আমরা একটা ফোল্ডার তৈরি করি, নাম দিই সিএসএস। এই সিএসএস ফোল্ডারের ভিতরে সিএসএস ফাইলটা রাখা হয়, ঠিক আছে? এখন আমার এইচটিএমএল ফাইলটার সিএসএস ফাইলটা একই জায়গায় নাই, সিএসএস ফাইলটা সিএসএস ফোল্ডারের ভিতরে আছে। এখন যদি ব্রাউজারে যাই, এখন কিন্তু পাবে না, এখন আর পাচ্ছে না। কারণ কি? কারণ এই যে এইচটিএমএল ফাইলের যে লিঙ্কটা করছি, লিঙ্কটা ভুল হয়েছে। তাহলে এখন এখানে প্রথমে কি করতে হবে? সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তারপরে ফাইলটা নিতে হবে। index.html ফাইল থেকে প্রথমে সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকবো, তারপর ফাইলটা নিব। এই এবার কিন্তু পেয়ে যাচ্ছে। ওকে, সো একদম বেসিক কথাবার্তা ছিল আর কি। কি অবস্থা বলেন? মেহেদি হাসান, মেহেদি হাসান সাহেব, হ্যাঁ আপনার কি অবস্থা বলেন তো? আপনি তো মোটামুটি এগুলো জানেন আগে থেকে, তাই না? আচ্ছা, সমস্যা নাই, তারপরও প্র্যাকটিস করে যান। আচ্ছা, আমি কিন্তু মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোয়া তো ডেফিনেটলি করব। আপনি কি আজকে প্র্যাকটিস করছেন? আপনি কি একটু দেখাতে পারবেন আপনি কি প্র্যাকটিস করছেন? আমাকে আসলে একটু দেখান, দেখলে বলে ভালো হয় আর কি, তাহলে আমি ওইভাবে আমি প্র্যাকটিসটা করতে। ওকে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে স্ক্রিন শেয়ার দিতে পারেন। আর যদি মনে করেন পরে দেখাবেন, সেটাও হতে পারে, ইচ্ছা আপনার। আপনি এই যে প্রেজেন্ট নামে যাবেন ডান দিকে, এখানে প্রেজেন্ট নামে ক্লিক করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এখানে স্টপ করে দিলাম, আপনি একটু দেখেন আমার মনিটরটা দেখেন একটু। এই যে আপনি এই যে প্রেজেন্ট নাও এখানে ক্লিক করবেন, ইউর ইন্টার স্ক্রিন, তারপরে সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। আমি বন্ধ করে দিচ্ছি স্ক্রিন শেয়ার, দেখেন আমি বন্ধ করে দিছি। ওকে, এবার আপনারটা দেন। একটু আসতে দাঁড়ান, আসতেছে, হ্যাঁ। গুড, হ্যাঁ, এক্সিলেন্ট। এইচটিএমএল ফাইলটা যান তো। ঠিক আছে, হ্যাঁ। ওকে, সিএসএসটা এখনো লেখেন নাই আপনি, তাই তো? আচ্ছা, সিএসএসটা আপনি লেখেন, কালকে আবার শুরু করবো সুন্দর করে একদম বেসিক থেকে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আই এম হ্যাপি। ওকে, আচ্ছা। আর হচ্ছে আমি ইয়ারটা একটু দেখবো, ছেলেটার নাম কি? সুধাংশু। আপনি কি করছেন দেখানো যাবে একটু? যদি মনে করেন দেখানো যাবে তাহলে দেখাতে পারেন। সুধাংশু সাহেব, সু- এই তো আসছে সুধাংশু, দেখাবেন নাকি কি করছেন? আচ্ছা, আমি একটু অনেক ফাস্ট গেছি দুইটা ক্লাসে, এটা আমার ঠিক হয় নাই, বাট আমি আসলে আম- আমার চোখের সামনে যা দেখতে পাইছি সব দেখতে পাইতেছি, সব আগুন একটা, ঠিক আছে? ফাহিম একটা আগুন, জুয়েল একটা আগুন, আতিক একটা আগুন, সবই আগুন, আর আমি এই জন্য নিজে আগুন হয়ে গেছি, ঠিক আছে? আই এম সরি। ওকে, বাট আমরা একটু, আমি একটু মানে আই নো, বাট টেল মি, ওকে, আই হ্যাভ টু
আমি চাই যে আমরা সবাই একসাথে যাব, হ্যাঁ, সবাই একসাথে যাব আমরা। ঠিক আছে সুধাংশু, সমস্যা নাই। তো আজকে তো বৃহস্পতিবার, সো দুইটা বন্ধ পাচ্ছি আমরা, শুক্রবার শনিবার। ঠিক আছে, এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন। আমরা রোববার দিন সিএসএস এর একদম ইন ডেপথ শুরু করব প্র্যাকটিস। ঠিক আছে, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলো নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে ওই দিন থেকে একটু আস্তে আস্তে যাবে এবং সবাই প্র্যাকটিস করতে হবে। সিএসএস এর ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে আপনার মার্জিন প্যাডিং নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে সিএসএস এর ডাইমেনশন প্রপার্টি নিয়ে কাজ করব, তারপরে গ্রিড সিস্টেম নিয়ে কাজ করব। এই কয়টা নেক্সট ক্লাসে করব। এই কয়টা করার পরে দেন এর পরের ক্লাসে হচ্ছে যে আমাদের মানে গ্রিডের উপরে আরেকটু কাজ হবে, রেসপন্সিভ মানে মিডিয়া কোয়েরি আর হচ্ছে আপনার পজিশন, এই দুইটা। এগুলো করার পরে দেন হচ্ছে আমরা একটা টেমপ্লেট করব আর কি, একটা জেপিজি ফাইলকে এইচটিএমএল সিএসএস দিয়ে কনভার্ট করবো। এটা আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট হবে। একটা তো আপনারা অনেকেই করছেন, অনেকেই করেন নাই, কোনো সমস্যা নাই। বাট ওইটা কিন্তু সবাইকেই করতে হবে, আপনি যতই পারেন, তা পারলেও করতে হবে, না পারলেও করতে হবে। ঠিক আছে, একটা জেপিজি ফাইল আমি আপনাদেরকে দিব, সেই জেপিজি ফাইলটাকে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা করতে, ওইটা আমিও নিজেও করবো আপনাদের সাথে সাথে, আমিও একটু প্র্যাকটিস করব। এবং ওইটা করা হয়ে গেলে তারপর আমরা জেএসএস সুইচ করবো, জাভাস্ক্রিপ্টে কনভার্ট মানে ইয়ে করবো, মানে মুভ করবো আর কি। আর জাভাস্ক্রিপ্ট যখন প্র্যাকটিস শুরু হবে তখন আল্লাহর হস্তে কিন্তু একদম 100% অ্যাটেন্টিভ থাকতে হবে জাভাস্ক্রিপ্ট, কারণ এই পুরো কোর্সটাই কিন্তু জাভাস্ক্রিপ্টের উপরে মেনলি। ভালো থাকেন, হ্যাঁ, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, ভিডিওটা আপলোড করে দিচ্ছি। জি, আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ।